আজকে আমরা ক্লাস 11 বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা সম্পর্কে ডিসকাস করব। এটি ক্লাস 11 সেকেন্ড চ্যাপ্টার এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স অফ এনসিইআরটি এবং তোমাদের নিটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের বলে রাখি বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন কথাটা মানে কি। বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন অর্থাৎ বায়োলজিক্যালি পৃথিবীতে যে সমস্ত জীব বা উদ্ভিদ প্রাণী সমস্ত যা কিছু আছে সবাইকে ক্লাসিফিকেশন করা হয়েছে। কেন ক্লাসিফিকেশন করা হয়েছে? তাদেরকে খুঁজে পাওয়ার জন্য। তাদেরকে খোঁজাটা কেন দরকার আছে? কারণ আমরা যখনই কোনো প্রাণীকে দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি, তাকে খুঁজে তার যে নাম দেব, সেই নাম দেওয়ার পর সেই প্রাণীটিকে আমরা কোনো জায়গাতে খুঁজবো কিভাবে, কোনো একটা আমাদের যে কমপ্লিট প্রাণীর যে আমরা লিস্ট আমরা গোটা পৃথিবীতে এখনো পর্যন্ত আমরা বের করেছি, সেখানে আমরা তাকে খুঁজবো কিভাবে, তার জন্য তাদেরকে ক্লাসিফাই করা প্রয়োজন হয়, তাদেরকে ডিফারেন্ট গ্রুপে রাখা প্রয়োজন আছে। সেই জন্য বায়োলজিক্যালি ক্লাসিফাই করা হয়েছে। এবং এই ক্লাসিফিকেশনের কাজটা সর্বপ্রথম করেছিলেন হচ্ছে সায়েন্টিস্ট অ্যারিস্টটল। এবং এখানে সবথেকে ইম্পর্ট্যান্ট ব্যাপার যে এই ক্লাসিফিকেশন করার জন্য একটা বেসিস দরকার পড়ে। যে কোনো ক্লাসিফিকেশন করার জন্য একটা বেসিস দরকার পড়ে, অর্থাৎ একটা বেস, একটা কোনো বিষয়ের উপর ভিত্তি করে ক্লাসিফাই করা হয়। অ্যারিস্টটল সিম্পল মরফোলজিক্যাল ক্যারেক্টার, অর্থাৎ জাস্ট সিম্পল মরফোলজিক্যাল ক্যারেক্টার মানে জাস্ট বাহ্যিক গঠনসমূহ দেখে কিন্তু তিনি কি করেছিলেন, উদ্ভিদ এবং প্রাণীকে দুটো ভাগে ভাগ করেছিলেন। তার মধ্যে উদ্ভিদকে সার্ভ এবং ট্রি অর্থাৎ তিন ভাগে ভাগ করেছিলাম, তাদের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে একটা হার্ব, সার্ভ আর ট্রি। হার্ব কথার মানে হচ্ছে ছোট ঘাস জাতীয় উদ্ভিদ, সার্ভ কথার মানে গুল্ম জাতীয় উদ্ভিদ, ট্রি মানে বৃক্ষ জাতীয় উদ্ভিদ। অ্যানিম্যালস হচ্ছে এনামিয়া এবং অ্যানামিয়া। অ্যানামিয়া যাদের রক্ত লাল নয়, অ্যানামিয়া যাদের রক্ত হচ্ছে লাল, এই দুই ভাগে তিনি প্রাণীকে ভাগ করেছিলেন। তারপরে এসছে প্রথম যেটা ক্লাসিফিকেশন, টু কিংডম ক্লাসিফিকেশন, সায়েন্টিস্ট ক্যারোলাস লিনিয়াসের। ক্যারোলাস লিনিয়াস তোমরা অনেকেই জানো, তোমরা নামটা আর এর আগে হয়তো দেখেছো। তিনি হচ্ছে সিস্টেম্যাটিক্স বা এই সমস্ত যে সমস্ত টার্মগুলো আছে সেই টার্মগুলোকে তিনি কিন্তু প্রথমবার কিন্তু ব্যবহার করেছিলেন। তো তিনিও কিন্তু গোটা যে বেসিক্যালি জগৎ আছে উদ্ভিদ প্রাণী জগৎ, সে উদ্ভিদ প্রাণী জগৎ ছাড়া গোটা পৃথিবীতে যে বায়োলজিক্যালি একটা বেসিক্যালি অর্গানিজমস আছে তাদেরকে কিন্তু তিনি দুভাগে ভাগ করেছেন, একটা প্ল্যান্টি এবং অ্যানিমিলিয়া, যেটা তোমরা নর্মালি বুঝতে পারছো উদ্ভিদ প্রাণী দুটো। এবং এই সমস্ত ক্লাসিফিকেশনে যে প্রবলেমটা ছিল তাদের হচ্ছে প্রোক্যারিওট আর ইউক্যারিওটদেরকে সেম গ্রুপে রাখা হয়েছিল। এখন তোমরা বললে প্রোক্যারিওট কারা, ইউক্যারিওট কারা? প্রোক্যারিওট হচ্ছে যাদের আদি নিউক্লিয়াস আছে, যাদের আদি নিউক্লিয়াস আছে। ইউক্যারিওট তারা যাদের হচ্ছে নিউক্লিয়াসটা সুগঠিত। তাদেরকে কি করা হয়েছে, এক্ষেত্রে সেম গ্রুপে রেখে দেওয়া হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এদেরকে তো সেম গ্রুপে রাখা যায় না, কারণ দেখছো দুটি ভিন্ন। আচ্ছা, আদি নিউক্লিয়াস আর সুগঠিত নিউক্লিয়াসের মধ্যে ডিফারেন্স এটাই যে আদি নিউক্লিয়াস যাদের আছে অর্থাৎ যারা প্রোক্যারিওট আছে তাদের নিউক্লিয়াসে কি হয় না, নিউক্লিয়ার যে মেমব্রেন অর্থাৎ নিউক্লিয়ার যে পর্দা সেটা কিন্তু অ্যাবসেন্ট থাকে, অর্থাৎ থাকে না। ইউক্যারিওটদের ক্ষেত্রের মধ্যে কোষের ভেতরে যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসের কিন্তু বাইরের যে পর্দাটা সেই পর্দাটা কিন্তু বেসিক্যালি কি থাকে, প্রেজেন্ট থাকে ইউক্যারিওটদের। নেক্সট হচ্ছে অটোট্রপ অ্যান্ড হেটারোট্রপ ইন সেম গ্রুপ। অর্থাৎ কি না, অটোট্রপ এবং হেটারোট্রপ, অটোট্রপ হচ্ছে যারা নিজেরা খাবার তৈরি করতে পারে, হেটারোট্রপ হচ্ছে যারা নিজেরা খাবার তৈরি করতে পারে না। এই দুটো যে পুষ্টি পদ্ধতি, দু ধরনের পুষ্টি পদ্ধতি কি করা হয়েছিল, মানে হচ্ছে এই দু ধরনের পুষ্টি পদ্ধতি যারা ব্যবহার করে নিজের বডির পুষ্টিটা সম্পন্ন করতে পারে তাদেরকে সেম গ্রুপে রাখা হয়েছে, যেটা অ্যাকচুয়ালি রাখা যায় না। নেক্সট হচ্ছে ইউনিসেলুলার এবং মাল্টিসেলুলার টুগেদার, মানে কি এককোষী এবং বহুকোষী দু ধরনের জীবকে একসঙ্গে রাখা হয়েছিল কিন্তু এক্ষেত্রে। নেক্সট যেটা ছিল সেটা হচ্ছে লাইকেন আর মাইক্রোপ্লাজমায় কিন্তু প্ল্যান্টিতে রাখা হয়েছিল, যেটা কিন্তু রাখা যায় না। এবং লাইকেন কি এবং মাইক্রোপ্লাজমা কি এই ডিসকাশনে কিন্তু আমরা আস্তে আস্তে আসবো, ঠিক আছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে দেখো, এরপরে এটা সব থেকে এখনো পর্যন্ত ওয়াইডলি অ্যাকসেপ্টেড মানে যেটা বেসিক্যালি বহুল প্রচলিত সেটা হচ্ছে RH হুইটেকারের 5 কিংডম ক্লাসিফিকেশন। 5 কিংডমের মধ্যে কোন কোন কিংডমগুলি ছিল? তাদের ছিল হচ্ছে 1 নাম্বার ছিল হচ্ছে মোনেরা, 2 নাম্বার ছিল প্রোটিস্টা, 3 নাম্বার ছিল হচ্ছে ফাঞ্জি, 4 নাম্বার প্ল্যান্টি, 5 নাম্বার অ্যানিমিলিয়া। এবং লিনিয়াসের 2 কিংডম ক্লাসিফিকেশন এবং হুইটেকারের 5 কিংডম ক্লাসিফিকেশনের মাঝেও কিন্তু কি 3 কিংডম ক্লাসিফিকেশন, 4 কিংডম ক্লাসিফিকেশন এগুলো সবই ছিল, কিন্তু সব থেকে ওয়াইডলি এবং সব থেকে একটা বেস্ট ক্লাসিফিকেশন ফার্স্ট এসেছিল সেটা হচ্ছে RH হুইটেকারের 5 কিংডম ক্লাসিফিকেশন। এবং যে কোনো ক্লাসিফিকেশনের একটা যেটা বেসিস থাকে সেটা হচ্ছে সেল স্ট্রাকচার, যেমন RH হুইটেকারের 5 কিংডম ক্লাসিফিকেশনের বেসিস ছিল হচ্ছে সেল স্ট্রাকচার মানে কোষের গঠন। নেক্সট হচ্ছে বডি অর্গানাইজেশন। বডি অর্গানাইজেশন কথাটা মানে তোমাদের বলে রাখি, বডি অর্গানাইজেশন কথাটা মানে হচ্ছে তোমার বডি কি ধরনের বেসিক্যালি
সেল দিয়ে তৈরি, সেগুলো এককোষী অর্থাৎ ইউনিসেলুলার, মাল্টিসেলুলার, টিস্যু, কলা থাকে, অর্গান মানে অঙ্গ প্রত্যঙ্গ আছে, অথবা অর্গান সিস্টেম অর্থাৎ কি অঙ্গ প্রত্যঙ্গের একটা সংগঠিত তন্ত্র আছে, সেটাকে বলতে পারি আমি। তো কোনটা আছে তোমার বডিতে তার উপর বেস করে। নেক্সট হচ্ছে মোড অফ নিউট্রিশন, যেটা তোমাদের আমি বলছিলাম মোড অফ নিউট্রিশন, যেটা প্রত্যেকটা নিউট্রিশনের মোডের ব্যাপারে আমরা ধীরে ধীরে জানবো। মোড অফ নিউট্রিশন হচ্ছে পুষ্টি পদ্ধতি, মানে সে অর্গানিজমটা কি পদ্ধতিতে তার বডিতে পুষ্টি সংগ্রহ করে থাকে। দেখছো মোড অফ রিপ্রোডাকশন অর্থাৎ জননের মাধ্যম। লাস্ট হচ্ছে ফাইলোজেনেটিক রিলেশনস। ফাইলোজেনেটিক রিলেশন কথাটা মানে হচ্ছে যে ফাইলোজেনেটিক্যালি অর্থাৎ কি বংশগতি বা বেসিক্যালি অভিব্যক্তির যে বেসিক্যালি একটা বিবর্তন হয়ে যে জীব আসছে বা প্রাণী আসছে, সেটাকেও কিন্তু তিনি কনসিডার করেছিলেন তার ক্লাসিফিকেশন করার জন্য। নেক্সট যেটা সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে যে 5টা কিংডম, সে 5টা কিংডমের ব্যাপারে ইন ডিটেলসে তোমাদের এনসিইআরটিতে একটা চার্ট আছে। এই চার্টটা কিন্তু তোমাদের মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এখানে তোমাদের বলে রাখি, প্রথমেই তিনি 4-5টি ভাগ দেখেছেন, মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। নেক্সট তাদের সেল টাইপগুলো ডিসকাস করা হয়েছে। সেল টাইপ তোমাদের বললাম প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক, ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক একমাত্র মোনেরা। প্রোক্যারিওটিক মানে যাদের আদি নিউক্লিয়াস আছে, যাদের নিউক্লিয়াস আদি নিউক্লিয়াস, অর্থাৎ কি না তাদের নিউক্লিয়াসে মেমব্রেন নেই, নো নিউক্লিয়ার মেমব্রেন। নেক্সট হচ্ছে সেল ওয়াল, কোষ প্রাচীর। তো বিভিন্ন বিভিন্ন কিংডমে কি হচ্ছে না তাদের যে কোষ প্রাচীরগুলো আছে সেই কোষ প্রাচীরগুলো কিন্তু বিভিন্ন বিভিন্ন মানে বিভিন্ন বিভিন্ন বেসিক্যালি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। তার এক্সাম্পল যেমন দেখতে পাচ্ছ, মোনেরার যে কোষ প্রাচীর সেটা নন সেলুলোজিক পলিস্যাকারাইড অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। প্রোটিস্টার যেটা সেল ওয়াল সেটা হচ্ছে কোনো কিছুতে প্রেজেন্ট থাকে। ফাঞ্জির সেল ওয়াল প্রেজেন্ট থাকলে সেটা কাইটিন দিয়ে তৈরি, গুরুত্বপূর্ণ একটা টপিক। নেক্সট হচ্ছে প্ল্যান্টি অর্থাৎ উদ্ভিদ যারা আছে তাদের কিন্তু সেল ওয়ালটা কি সেলুলোজ দিয়ে তৈরি। অ্যানিমেল লেয়ার হচ্ছে কিন্তু কোনো সেল ওয়াল থাকে না, মানে অ্যানিমেল অর্থাৎ প্রাণীদের কিন্তু বডিতে সেল ওয়াল জেনারেলি থাকে না। নেক্সট তোমাদের যেটা বলছিলাম প্রোক্যারিওটিক ইউক্যারিওটের মধ্যে ডিফারেন্স, সেটা প্রোক্যারিওটিক কোষে যেটা নিউক্লিয়ার মেমব্রেন অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে যে নিউক্লিয় পর্দা সেটা কিন্তু অ্যাবসেন্ট থাকে, বাকিগুলোতে দেখছো প্রেজেন্ট থাকে। বডি অর্গানাইজেশন ব্যাপারটা তোমাদের যেটা বললাম যে কে সেলুলার কে মাল্টি সেলুলার, দেখো এই দুটো হচ্ছে ইউনিসেলুলার, প্রোটিস্টা এবং মোনেরা এরা ইউনিসেলুলার। এবং যেটা এদের মধ্যে জানার বিষয় সেটা হচ্ছে মোনেরা হচ্ছে প্রোক্যারিওটিক ইউনিসেলুলার, প্রোটিস্টা হচ্ছে ইউক্যারিওটিক ইউনিসেলুলার। অর্থাৎ একটি কোষ দিয়ে এদের বডি তৈরি। মোনেরার ক্ষেত্রে সেই কোষটা প্রোক্যারিওটিক, প্রোটিস্টার ক্ষেত্রে সেই কোষটা হচ্ছে ইউক্যারিওটিক। নেক্সট ফাঞ্জি থেকে যারা হয় তাদের মাল্টি সেলুলার আছে, ফাঞ্জি লুজ টিস্যু আছে। প্ল্যান্টিতে সর্বপ্রথম টিস্যু অথবা অর্গান দেখা যায়। অ্যানিম্যালদের ক্ষেত্রে অর্গানের সঙ্গে অর্গান সিস্টেমও দেখা যায়। অর্থাৎ কি অ্যানিম্যালদের বডিতে শুধু অঙ্গই নয়, অঙ্গগুলো কি হয় না নিজেদের মধ্যে কি করে না একটা বেসিক্যালি কোঅর্ডিনেট করে, মানে নিজেদের মধ্যে একটা বেসিক্যালি কি করে না একটা অঙ্গের সঙ্গে আরেকটা অঙ্গের যে কাজ সেই কাজটা কিন্তু রিলেটেড, এবং তারা কিন্তু একসঙ্গে বেসিক্যালি কি হলো বিভিন্ন অর্গান একসঙ্গে কিন্তু ফাংশনটাকে কোনো একটা স্পেশাল ফাংশনকে বিভিন্ন অর্গান একসঙ্গে কোঅর্ডিনেট করে কিন্তু তারা কি করে ওই কাজটা সম্পন্ন করে থাকে। নেক্সট যেটা তোমাদের জানা বিষয় সেটা হচ্ছে মোড অফ নিউট্রিশন। মোড অফ নিউট্রিশনে যতগুলো বেসিক্যালি পার্ট আমরা দেখছি প্রত্যেকটা পার্টে আমরা ডিসকাস করবো। তার মধ্যে মোনেরার মধ্যে প্রথমে দেখছো অটোট্রপিক, ঠিক আছে, এবং হেটারোট্রপিক। তো অটোট্রপিক হচ্ছে সেই টাইপের মোড অফ নিউট্রিশন যেখানে কোনো একটা জীবের নিজের থেকেই হচ্ছে কি করতে পারে না বেসিক্যালি শক্তি তৈরি, খাবার তৈরি করতে পারে, পুষ্টি নিজের শরীরে নিজে থেকেই তৈরি করতে পারে। তার এক্সাম্পল হচ্ছে কেমোসিনথেটিক অ্যান্ড ফটোসিনথেটিক। তো কেমোসিনথেটিক আর ফটোসিনথেটিকের মধ্যে ফটোসিনথেটিকটা তোমাদের প্রথমে বলে রাখি যে ফটোসিনথেটিক মানে তোমরা সবাই জানো অবভিয়াসলি যে ফটোসিনথেসিস মানে কি সালোক সংশ্লেষ পদ্ধতিতে যারা খাদ্য তৈরি করে সেটা হচ্ছে ফটোসিনথেসিস। কেমোসিনথেটিক কথাটার অর্থ হচ্ছে যে যারা কেমিক্যাল ম্যাটেরিয়াল মানে বিভিন্ন ধরনের কেমিক্যাল ম্যাটেরিয়াল নাইট্রেট এই ধরনের কেমিক্যাল ম্যাটেরিয়ালগুলোকে তারা কি করে না বেসিক্যালি ডিকম্পোজ করে বা বেসিক্যালি বলতে পারো অক্সিডেশন রিডাকশন এইসব করে কি করে তার থেকে তারা এটিপি রিলিজ করে। এটিপি রিলিজ করে সেটাই কিন্তু পুষ্টি হিসাবে তারা কি করে বেসিক্যালি গ্রহণ করে থাকে। তো এই জিনিসটা হচ্ছে কেমোসিনথেটিক আর এই জিনিসটা হচ্ছে ফটোসিনথেটিক। তো এই দুটো হচ্ছে অটোট্রপিক মোড অফ নিউট্রিশন। অটোট্রপিক মোড অফ নিউট্রিশন কথাটা মানে হচ্ছে নিজে থেকেই খাবার তৈরি করতে পারছে, বাইরে থেকে কোনো সাহায্য লাগছে না। নেক্সট জিনিস হচ্ছে হেটারোট্রপিক কথা নিজে থেকে খাবার তৈরি করতে পারে না। তার দুটো এক্সাম্পল দেখছো ব্যাকটেরিয়া দেখতে পাই সেটা হচ্ছে স্যাপ্রোফাইটিক আর প্যারাসাইটিক। স্যাপ্রোফাইটিক কথাটা মানে তোমাদের বলে রাখি স্যাপ্রোফাইটিক হচ্ছে তারা যারা নিজেরাই কি করে বেসিক্যালি না ডেড ম্যাটার, মৃত প্রাণী বা মৃত উদ্ভিদের দেহাবশেষ থেকে বা সেগুলোকে ডিকম্পোজ করে মানে তা থেকে মাটিতে মিশিয়ে দিয়ে কি করে সেখান থেকে পুষ্টি সংগ্রহ করে থাকে, সেটাকে বলে স্যাপ্রোফাইটিক। প্যারাসাইটিক হচ্ছে পরজীবী হিসাবে কোনো একটা বেসিক্যালি উদ্ভিদ বা প্রাণীর বডিতে থাকলো সেখান থেকে ডাইরেক্টলি পুষ্টি শোষণ করতে পারে।
তো এই সমস্ত রকমের পুষ্টি পদ্ধতি কিন্তু মোনেরার মধ্যে দেখা যায়। প্রোটিস্টের মধ্যে দেখো শুধু অটোট্রপিক, তার মধ্যে ফটোসিনথেটিক এবং হেটারট্রপিক দেখা যায়। ফাঞ্জির মধ্যে হেটারট্রপিক দেখা যায়, স্যাপ্রোফাইটিক আর প্যারাসাইটিক। প্ল্যান্টির মধ্যে অটোট্রপিক, ফটোসিনথেটিক দেখা যায়। কিংডম অ্যানিমেলিয়ার মধ্যে একটা নতুন টার্ম আসবে, যেখানে হেটারট্রপিকের মধ্যে দুটো টার্ম আসবে, একটা হলোজয়িক আর স্যাপ্রোফাইটিক। তার মধ্যে স্যাপ্রোফাইটিক তোমরা জানো যে ডেড অথবা ডিকেইং ম্যাটার, মানে ডেড মরা অথবা পচাগলা বস্তুর দেহ থেকে কি করছে না, তারা পুষ্টিটা সংগ্রহ করছে। এখানে জানা হয়েছিল যে হলোজয়িক, হলোজয়িক জিনিসটা কি? তো হলোজয়িক কথাটা মানে তোমাদের বলে রাখি যে আমরাই প্রাণীরাই একমাত্র যারা কিন্তু কি না খাবারটাকে মুখের মাধ্যমে গ্রহণ করে থাকি। বাকিরা কিন্তু কেউ খাবারটাকে মুখের মাধ্যমে গ্রহণ করে না, তারা খাবারটাকে শোষণ করে নেয়। তারা বিভিন্ন বেসিক্যালি উদ্ভিদ যেমন মূলের মাধ্যমে, কেউ সেরকমই কোনো তাদের স্পেশাল অর্গান প্রেজেন্ট আছে বডিতে যেটা দিয়ে কিন্তু খাবারটাকে শোষণ করে নেয়। আমরাই একমাত্র প্রাণী যারা খাবারটাকে মুখের মাধ্যমে আলাদাকরণ করি, ঠিক আছে? তো সেই জন্য আমাদের এই যে খাবারের যে পদ্ধতিটাকে বলে হলোজয়িক মোড অফ নিউট্রিশন, এটা কিন্তু একটা টাইপের হেটারোট্রপিক মোড অফ নিউট্রিশন। কারণ খাবার আমরা কি না কোনো একটা কোনো না কোনো জিনিসকে আমরা খাবার হিসেবে গ্রহণ করছি, আমরা নিজেরা সেটা তৈরি করতে পারছি না। নেক্সট, মনে রাখে আর্কিয়া এবং ইউক্যারিয়া দুটো কিন্তু গ্রুপে ডিভাইড করা হয়েছিল 16S rRNA সিকোয়েন্সের উপর ভিত্তি করে। আর এই হুইটেকারের 5 কিংডম ক্লাসিফিকেশনে যে জিনিসগুলোকে ঠিক করা হয়েছিল, যেগুলো আগে ভুল ছিল 4 কিংডম বা 3 কিংডম ক্লাসিফিকেশনে, সেটা হচ্ছে ক্লোরেল্লা আর ক্ল্যামাইডোমোনাস, যাদেরকে আগে প্ল্যান্টে রাখা হয়েছিল, তাদের কিন্তু আলটিমেটলি যেহেতু এগুলো ইউনিসেলুলার ইউক্যারিওট, যেহেতু এগুলো ইউনিসেলুলার ইউক্যারিওটিক জীব, মানে এককোষী এবং যাদের নিউক্লিয়াসটা সুগঠিত, সেজন্য তাদেরকে আলটিমেটলি প্রোটিস্টায় প্লেস করলেন আর এই হুইটেকার। তারপর যেমন অ্যামিবা আর প্যারামোসিয়াম, এদেরকে আগে অ্যানিমেলিয়াতে রাখা হয়েছিল, তাদেরকে আলটিমেটলি প্লেস করা হলো হচ্ছে কিংডম প্রোটিস্টাতে, কারণ এরাও ইউনিসেলুলার ইউক্যারিওট। নেক্সট আসছি কিংডম মোনেরাতে। কিংডম মোনেরাতে মেনলি রাখা হয়েছে হচ্ছে ব্যাকটেরিয়াদেরকে, যাদের জেনারেলি 4টি শেপ আছে। সেই 4টা শেপ কি কি আমরা জানবো। এই 4টা শেপে জেনারেলি ব্যাকটেরিয়াকে পাওয়া যায়। 1 নম্বর হচ্ছে কক্কাই, 2 নম্বর হচ্ছে ব্যাসিলাই, 3 নম্বর হচ্ছে স্পাইরিলাম, 4 নম্বর হচ্ছে ভিব্রিও। এবং এই 4টা শেপ কি কি? কক্কাই যেগুলো আছে সেগুলো জেনারেলি গোলাকার হয়, ব্যাসিলাই দণ্ডাকার, স্পাইরিলাম স্পাইরাল হয়, ভিব্রিও হচ্ছে কমা শেপড হয়। এই 4টা শেপে মেনলি ব্যাকটেরিয়া দেখতে পাওয়া যায়। ব্যাকটেরিয়াকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, আর্কি ব্যাকটেরিয়া এবং ইউ ব্যাকটেরিয়া, এবং এদের যে বিভাজন অর্থাৎ কিসের উপর বেস করে এদেরকে ডিভাইড করা হয়েছে সেগুলো তোমাদেরকে বলে রাখি। আর্কি ব্যাকটেরিয়া যারা আছে তাদের কিন্তু একটা স্পেশাল সেল ওয়াল থাকে। সবথেকে বড় কথা, আর্কি ব্যাকটেরিয়া গ্রুপে যে ব্যাকটেরিয়াগুলো রাখা হয়েছে তারা জেনারেলি এক্সট্রিম কন্ডিশনে বেঁচে থাকতে পারে। এক্সট্রিম কন্ডিশনে কীভাবে বেঁচে থাকতে পারে তার কিছু এক্সাম্পল দিলেই তোমরা বুঝতে পারবে। আগে তোমরা বুঝে নাও যে এক্সট্রিম কন্ডিশনে তারা বেঁচে থাকতে পারে 1 নাম্বার, আর এক্সট্রিম কন্ডিশনে তারা বেঁচে থাকতে পারে এই কারণে, কারণ তাদের বডিতে একটা স্পেশাল সেল ওয়াল আছে। প্রথমে আমরা কি হ্যালোফাইল গ্রুপের যে ব্যাকটেরিয়া তারা সল্টি এরিয়া অর্থাৎ খুবই নোনা জায়গায় যেখানে অন্যান্য ব্যাকটেরিয়া বাঁচতে পারে না, সেইখানেও কিন্তু কি হয়েছে না হ্যালোফাইলরা বেঁচে থাকতে পারে। থার্মোঅ্যাসিডোফাইলসরা হাই টেম্পারেচার এবং অ্যাসিডিটিতে কিন্তু বেঁচে থাকতে পারে, অর্থাৎ উচ্চ উষ্ণতা এবং উচ্চ অ্যাসিডিটি, মানে প্রচুর অ্যাসিডিটি আছে যে জায়গাটাতে এবং যেখানে প্রচুর টেম্পারেচার আছে অর্থাৎ বেশি টেম্পারেচার আছে, সেখানেও কিন্তু কি না এই থার্মোঅ্যাসিডোফাইলসরা বেঁচে থাকতে পারে, যেখানে অন্যান্য ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে না। মিথানোজেন্সরা মার্সি এরিয়া জলা জায়গা এবং গাট অফ রুমিনেন্ট অ্যানিমেল, অর্থাৎ কি না বেসিক্যালি কাউ গোট অর্থাৎ গরু ছাগল, এদের কিন্তু কি হয় না পেটের মধ্যে যে একটা যে বেসিক্যালি বলতে পারো যে এটা মিথেন গ্যাসের যে পরিবেশ, সেই মিথেন গ্যাসের পরিবেশে কিন্তু মিথানোজেনরা বেঁচে থাকতে পারে। এবং তুমি দেখছো যে এগুলো প্রত্যেকটা কিন্তু এক্সট্রিম কন্ডিশন, এই কন্ডিশনে অন্যান্য ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে না, কিন্তু এরা বেঁচে থাকতে পারছে, সেই জন্য এদেরকে রাখা হয়েছে আর্কি ব্যাকটেরিয়াকে। এবং এদের যে বেঁচে থাকার কারণ অর্থাৎ কেন এরা এক্সট্রিম কন্ডিশনে সার্ভাইভ করতে পারছে তার কারণ এদের হচ্ছে কিন্তু স্পেশাল কি আছে সেল ওয়াল আছে একটা। নেক্সট হচ্ছে ইউ ব্যাকটেরিয়া। তো ট্রু ব্যাকটেরিয়া ক্যারেক্টারাইজড বাই প্রেজেন্স অফ রিজিড সেল ওয়াল অ্যান্ড ফ্ল্যাজেলা। ইউ ব্যাকটেরিয়া কি হয় না, ইউ ব্যাকটেরিয়ার যে বডি সেই বডিতে একটা রিজিড অর্থাৎ কি একটা শক্ত সেল ওয়াল প্রেজেন্ট থাকে, ঠিক আছে, এবং কি তাদের বডিতে একটা ফ্ল্যাজেলা প্রেজেন্ট থাকে, ঠিক আছে। এই বৈশিষ্ট্যের উপর ক্যাটাগরাইজ করা হয়েছে কিন্তু ইউ ব্যাকটেরিয়া, এবং ইউ ব্যাকটেরিয়ার সংখ্যাই কিন্তু পৃথিবীতে সব থেকে বেশি, এবং এদেরকেও দুভাগে ভাগ করা হয়েছে, একটা অটোট্রপ আর একটা হেটারোট্রপ। তোমাদের এখনই যেটা বলছিলাম যে অটোট্রপ কারা, যারা নিজেরাই নিজেদের পুষ্টিটা বেসিক্যালি কমপ্লিট করতে পারে। ইউ ব্যাকটেরিয়া এটা হচ্ছে তোমার হেটারোট্রপ। হেটারোট্রপরা কিন্তু নিজে থেকে নিজের পুষ্টি পদ্ধতি কিন্তু সম্পন্ন করতে পারে না, তাদের পুষ্টি সংগ্রহ করার জন্য অন্য একটা প্রাণীর প্রয়োজন হয়। অটোট্রপের মধ্যে তোমাদের বলে রাখি ফটোসিনথেটিক আর কেমোসিনথেটিক,
এই দুই ভাগ অটোট্রফকে ডিভাইড করা হয়, যেটা তোমাদের এক্সাম্পলে আমি বললাম যে ফটোসিনথেটিক যারা কি না সূর্যের আলো থেকে ডাইরেক্টলি কি করতে পারে, খাবার তৈরি করতে পারে। এবং তার জন্য তোমরা জানো, তার জন্য গাছের বডিতে একটা স্পেশাল কি থাকে, রঞ্জক থাকে, যেটাকে ক্লোরোফিল বলা হয়। তো এদের বডিতেও কি আছে, ক্লোরোফিল আছে। তো এর একটা এক্সাম্পল তোমাদের বলে, এর একটা এক্সাম্পল হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি, ফটোসিনথেটিক অটোট্রফিক ব্যাকটেরিয়া। একটা এক্সাম্পল হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি, যারা কিন্তু আলটিমেটলি ইউ ব্যাকটেরিয়ার আন্ডারে ক্যাটাগরাইজড হয়। এবং এখানে তোমাদের বলে রাখি, এদের বডিতে ক্লোরোফিল থাকে, এরা ইউনিসেলুলার, কলোনিয়াল অ্যান্ড ফিলামেন্টাস, অর্থাৎ কি এরা এক জায়গাতে যেখানে প্রেজেন্ট থাকে সেখানে কলোনি বানিয়ে থাকে, একসাথে অনেকগুলো একটা কলোনি বানিয়ে থাকলো, এবং তাদের ফিলামেন্ট থাকে, তাদের বডিতে ছোটো ছোটো ফিলামেন্ট থাকে। তো এখানে জানা বিষয় সেটা হচ্ছে এরা জলেও থাকতে পারে, টেরিস্টেরিয়াল অথবা অ্যাকোয়াটিক, জলেও থাকতে পারে, ডাঙায়ও থাকতে পারে। নেক্সট এদের বাইরে একটা জিলাটিনের শীত দেখতে পাওয়া যায়, এদের বাইরে একটা কি হয় না, এদের বাইরে কলোনির বাইরে একটা জিলাটিনের একটা শীত দেখতে পাওয়া যায়। নেক্সট যেটা আছে, এদের বডিতে একটা স্পেশাল টাইপ অফ সেল দেখতে পাওয়া যায়, যেটাকে হেটারোসিস্ট বলে, যেটা কি না N2 কে ফিক্স করে, নাইট্রোজেনকে তাদের বডিতে কি করে, বেসিক্যালি ফিক্স করে। অ্যানাবিনা আর নস্টক হচ্ছে এই ব্লু গ্রিন অ্যালগির একটা এক্সাম্পল। হেটারোসিস্ট তোমাদের বলে রাখি, ধরো এটা একটা ব্যাকটেরিয়ার কোষ, এই ব্যাকটেরিয়ার কোষে সব সেলগুলোর মধ্যে একটা স্পেশালাইজ সেল থাকবে, যে সেলটা কি করতে পারে, বাতাসের নাইট্রোজেনকে নিজের মধ্যে এনে কি করতে পারে, ফিক্স করতে পারে, বাতাসের নাইট্রোজেনকে নিজের মধ্যে এনে ফিক্স করতে পারে। এবং এই কোষটার নাম হচ্ছে হেটারোসিস্ট কোষ। এই কোশ্চেনটা কিন্তু বেসিক্যালি নিটে কিন্তু বারবার রিপিট করা হয়েছে। নেক্সট হচ্ছে তোমাদের যেটা আছে কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া। কেমোসিনথেটিক আমি তোমাদের আগে বললাম যে ইনঅর্গানিক নিউট্রিয়েন্ট, যেমন নাইট্রেট, অ্যামোনিয়া, অর্থাৎ কি অ্যামোনিয়া হতে পারে, নাইট্রাইট হতে পারে, নাইট্রেট হতে পারে, এদেরকে কি করতে পারে না অক্সিডাইজ করে তার থেকে কী করতে পারে, এটিপি অর্থাৎ নিজের পুষ্টিটা সংগ্রহ করে নিতে পারে। এবং নাইট্রোজেন, ফসফরাস, সালফার, আয়রন, এই সমস্ত যে সমস্ত বেসিক্যালি কী বলবো যে ইনঅর্গানিক বেসিক্যালি বলা যেতে পারে যে ম্যাটেরিয়ালগুলো আছে, ইনঅর্গানিক ম্যাটেরিয়ালগুলোকে রিসাইক্লিং করতে, অর্থাৎ পরিবেশ থেকে মাটিতে, মাটি থেকে আবার পরিবেশে, এদেরকে যে একটা সাইকেল, সেই সাইকেলটাই কী করতে পারে না বেসিক্যালি চালিত রাখে, সাইকেলটা ভারসাম্যটা সঠিক রাখে এরা। নেক্সট জানবো হেটারোট্রফের ব্যাপারে জানবো একটু, সেটা হচ্ছে এরাই কিন্তু মোস্ট অ্যাবান্ডেন্ট, এরাই কিন্তু আলটিমেটলি কি না পৃথিবীতে সব থেকে বেশি আছে হচ্ছে কিন্তু হেটারোট্রফ ব্যাকটেরিয়া। এরা ডিকম্পোজার, অর্থাৎ কি না বেসিক্যালি যে সমস্ত মৃত পচা প্রাণীর যে সমস্ত বেসিক্যালি বলা যেতে পারে যে জীবিত মৃত প্রাণীর যে একটা আস্তরণ পৃথিবীতে বা কোনো জায়গায় কোনো প্রাণী মারা গেল, উদ্ভিদ মারা গেল, তাদের কি করে ডিকম্পোজ করে, অর্থাৎ কি তাদেরকে মাটিতে মিশিয়ে দেয়, আলটিমেট কাজটা করে। নেক্সট যে প্যারাসাইট হিসেবে, পরজীবী হিসাবে থাকে। এবং সিটি স্কোয়ার, এটা আমার লেখার উদ্দেশ্যটা কি না 4টি রোগ, কলেরা, সাইট্রাস ক্যানকার, টিটেনাস, টাইফয়েড, দুটো সি দুটো টি, এই যে 4টি রোগ এনসাইটিতে মেনশন করা আছে, এই 4টি রোগ তোমাদের প্যারাসাইট হিসাবে এরা আমাদের বডিতে কি এই সমস্ত রোগগুলো কি করতে পারে না বেসিক্যালি সংগঠিত করতে পারে। এদের রিপ্রোডাকশনের মেথড ফেভারেবল, আনফেভারেবল, কনজুগেশন, 3টে পথে আমাদের বলে রাখি। যখনই একটা প্রাণী রিপ্রোডাকশন করতে যাবে তখন তার জন্য ফেভারেবল কন্ডিশন, অর্থাৎ নিজের বডি থেকে যখন একটা অপত্য তৈরি করতে যাবে, সেক্সুয়াল রিপ্রোডাকশন হোক, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন হোক, যে পদ্ধতিতে রিপ্রোডাকশন হোক, একটা ফেভারেবল কন্ডিশন দরকার পড়ে। যদি ফেভারেবল কন্ডিশন না পায় তাহলে কী করে প্রাণীটা কিছু স্পেশাল মেথড ইউজ করে, যাতে সে আনফেভারেবল কন্ডিশনও নিজের যে প্রজাতির অস্তিত্বটা, সে নিজের প্রজাতির অস্তিত্বটা বাঁচিয়ে রাখতে পারে। এবং তার জন্য আনফেভারেবল কন্ডিশনে এরা কি করে না স্পোর তৈরি করে। 1 নাম্বার স্পোর তৈরি করা মানে হচ্ছে ব্যাকটেরিয়া হয়তো বডিতে কিছু এরকম ছোটো ছোটো রেণু তৈরি করলো, এই রেণুগুলোর বাইরে একটা স্পেশাল সেল ওয়ালের কোটিং থাকে, যেটা সহজে ডিস্ট্রয় হয় না আনফেভারেবল কন্ডিশনে। তার থেকে কি হয় না এরা কিন্তু আলটিমেটলি আনফেভারেবল কন্ডিশনটাকে সার্ভাইভ করে, যে স্পোরগুলো আনফেভারেবল কন্ডিশন হয়ে যাওয়ার পরে ফেভারেবল কন্ডিশন আবার ফিরে আসলে কি করে, সেখান থেকে আবার নতুন একটা ব্যাকটেরিয়া তৈরি হয়ে যায় স্পোরগুলো থেকে। এটা আনফেভারেবল কন্ডিশনের মেথড। ফেভারেবল কন্ডিশনে বাইনারি ফিশন, তোমরা বুঝতে পারছো, দ্বিবিভাজন, ব্যাকটেরিয়া আছে, একটা ব্যাকটেরিয়া সেটা বিভাজিত হয়ে দুটো ব্যাকটেরিয়া আলটিমেটলি, দুটো ব্যাকটেরিয়া কোষ আলটিমেটলি তৈরি হয়। নেক্সট হচ্ছে কনজুগেশন, প্রিমিটিভ টাইপ অফ ডিএনএ ট্রান্সফার। এখানে কি হয় না একটা ব্যাকটেরিয়া আর একটা ব্যাকটেরিয়ার সঙ্গে কি করে একটা কনজুগেশন টিউব ফর্ম করে, এটা টিউব ফর্ম করে। তারপর এদের যে জেনেটিক ম্যাটেরিয়ালটা, সেই জেনেটিক ম্যাটেরিয়ালটা এই ব্যাকটেরিয়া বডি থেকে অন্য ব্যাকটেরিয়াতে ট্রান্সফার করে দেয়। এটা আমি পজিটিভ ব্যাকটেরিয়া ধরি, এটা আমি নেগেটিভ ব্যাকটেরিয়া ধরি, তাহলে পজিটিভ ব্যাকটেরিয়া থেকে নেগেটিভ ব্যাকটেরিয়াতে এই জেনেটিক ম্যাটেরিয়ালটাকে ট্রান্সফার করে দেয়। একটা পাইপের নেয়, তার মধ্যে দুজনের মাঝখানে কি করে একটা গঠন তৈরি করে, যেটা কনজুগেশন টিউব বলা হয়, এটাকে কনজুগেশন টিউব বলা হয়। তো এই পদ্ধতির মাধ্যমে কি করে না ব্যাকটেরিয়া বেসিক্যালি কি করতে পারে না নিজের যে রিপ্রোডাকশন অর্থাৎ জনন পদ্ধতি সেটা কিন্তু সম্পন্ন করে থাকে।
নেক্সট যেখানে জানা হয়েছে সেটা হচ্ছে মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমাকেও কিন্তু মোনেরা গ্রুপের আন্ডারে রাখা হয়েছে এবং মাইকোপ্লাজমা কিন্তু স্পেশাল টাইপের একটা ব্যাকটেরিয়া বলতে পারি। শুধু ডিফারেন্সটা কোথায় না, এদের বডিতে কোনো সেল ওয়াল থাকে না, এক নাম্বার। 2 নাম্বার এরা স্মলেস্ট লিভিং সেল, পৃথিবীতে যত ধরনের কোষ আছে জীবন্ত কোষে তার মধ্যে এরা সবচাইতে ছোট। নেক্সট জানা হয়েছিল যে এরা অক্সিজেন ছাড়াও সার্ভাইভ করতে পারে। নেক্সট জানার বিষয় হচ্ছে এরা প্ল্যান্ট আর অ্যানিমেলের জন্য কিন্তু এরা প্যাথোজেনিক, অর্থাৎ কি উদ্ভিদ এবং প্রাণীদেহে বিভিন্ন রকমের কিন্তু রোগ সৃষ্টি করতে পারে এরা। নেক্সট জানার বিষয় হচ্ছে কিংডম প্রোটিস্টা। মোনেরা কিংডমের পরে কিংডম প্রোটিস্টা। এদের মধ্যে মেনলি থাকে ইউনিসেলুলার ইউক্যারিওট, মোনেরার মধ্যে থাকে ইউনিসেলুলার প্রোক্যারিওট, প্রোটিস্টার মধ্যে আছে ইউনিসেলুলার ইউক্যারিওট। এদের বাউন্ডারিজটা ওয়েল ডিফাইন্ড নয়, মানে এদের বাইরের যে একটা বেসিক্যালি সেল ওয়াল বা সেল মেমব্রেন সেটা কিন্তু ওয়েল ডিফাইন্ড নয়। এদের রিপ্রোডাকশন কি দুটো পদ্ধতি করে, অ্যাসেক্সুয়ালি আর সেক্সুয়ালি। অ্যাসেক্সুয়ালি ফিশন দ্বিবিভাজন, সেক্সুয়ালি সেল ফিউশন অ্যান্ড জাইগোট ফর্মেশন। সেল ফিউশন অ্যান্ড জাইগোট ফর্মেশনের ব্যাপারটা কি না, ধরো একটা কোষ আছে, তাতে ধরো দুটো জনন কোষ আছে, দুটো জনন কোষ পরস্পর এসে যদি মিলে যায় সেটাকে সেল ফিউশন, এবং তার থেকে যে নতুন কোষটা তৈরি হয় দুটো কোষের নিউক্লিয়াস মিলে গিয়ে এটাতে জনন কোষ এন হয়, এটাতে জনন কোষ এন হয়, তাহলে এন প্লাস এন মিলে যে 2n একটা জাইগোট তৈরি হয়। এই যে পদ্ধতি, এই পদ্ধতিটা হচ্ছে তোমার সেক্সুয়াল রিপ্রোডাকশনের পদ্ধতি, এবং আলটিমেটলি এই দুটো জনন কোষের মিলে যাওয়াটাকে বলা হয় হচ্ছে ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন পদ্ধতি যে ঘটে থাকে সেটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশনের মেন ইভেন্ট, এবং এই ফার্টিলাইজেশন পদ্ধতি যেটা এটা এখানে বলা হয়েছে অ্যাসেক্সুয়াল তো ফিশন, একটা কোষ ভেঙে গিয়ে তার থেকে দুটো নতুন কোষ তৈরি হয়ে গেল, এটা হচ্ছে রিপ্রোডাকশনের মডেল। এবং প্রোটিস্টা হচ্ছে 5টি টাইপের টোটাল প্রোটিস্টা আছে। সেই 5টি টাইপ কি কি আমরা একবার দেখে নিই, তারপর আমরা ইন ডিটেলসে সেগুলো প্রত্যেকটা যাব। 1 নম্বর যে ক্রাইসোফাইট, 2 নম্বর হচ্ছে ডায়নোফ্ল্যাজেলেটস, ইউগ্লিনয়েডস, স্লাইম মোল্ডস। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে প্রোটোজোয়া। এই 4 ভাগে জেনারেলি প্রোটিস্টাকে ডিভাইড করা হয়েছে বিভিন্ন ক্যারেক্টারের উপর বেস করে। তো প্রত্যেকটা আমরা যাব, প্রথমেই চলে আসে ক্রাইসোফাইটসে। ক্রাইসোফাইটসের মধ্যে রাখা হয়েছে মেনলি ডেসমিড আর ডায়াটমদের। ডায়াটমরা হচ্ছে চিপ প্রডিউসার ইন ওশান, মানে কি সমুদ্রের জলে মেনলি এদের পাওয়া যায় 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সমুদ্রের জলে যেহেতু কোনো উদ্ভিদ নেই, তাহলে কারা সেখানে অক্সিজেন বা খাবার তৈরি করে মেনলি, কারণ আমরা জানি উদ্ভিদরা খাবার তৈরি করতে পারে, সেই খাবার বিভিন্ন প্রাণীরা খায়। তো এই ডায়াটমরা কি করে না, বেসিক্যালি সমুদ্রের জলে কিন্তু সব থেকে বেশি পরিমাণে ফটোসিনথেসিস করে, কি করে না বেসিক্যালি সমুদ্রের জলে কিন্তু বা সমুদ্রের মধ্যে বা সমুদ্রের যে এনভায়রনমেন্ট বা পরিবেশ সেটা কিন্তু সব থেকে বেশি পরিমাণে এরা কিন্তু কি প্রডিউস করতে পারে। ঠিক আছে, নেক্সট এদের সেল ওয়াল প্রেজেন্ট থাকে, যেটা কিন্তু সিলিকা প্রেজেন্ট থাকে এদের সেল ওয়ালে, কোষ প্রাচীরে সিলিকা প্রেজেন্ট থাকে। নেক্সট ফাউন্ড ইন ফ্রেশ অ্যান্ড ম্যারিন ওয়াটার, অর্থাৎ কি না এদের যেমন নর্মাল সাধু জলেও পাওয়া যায় সেরকম সমুদ্রের জলেও পাওয়া যায়। ডায়াটম সোপ বক্স, ডায়াটমের স্ট্রাকচারটা তোমাদের বলে রাখি, তোমাদের বাড়িতে যেমন সাবানের দেখবে তোমরা বেসিক্যালি বাক্স আছে, সেই সাবানের বাক্সতে কি করা হয়, যেমন একটার উপর আরেকটা যেমন বাক্স যেরকম চেপে বসে থাকে তার মাঝখানে সাবানটা থাকে, সেরকম এদের যে দুটো সেল ওয়াল একটার মধ্যে আরেকটা এরকম চেপে বসে থাকে, তার মাঝখানে মেন যে কোষটা সেটা তার মাঝখানে, অর্থাৎ সাইটোপ্লাজম সহ বাকি যে পুরো বডিটা সেটা কিন্তু তার মাঝখানে প্রেজেন্ট থাকে। এবং ডায়াটমাস আর্থ বলা হয় যে একটা কনসেপ্ট, তোমাদের বলে রাখি, ধরো এটা সমুদ্রের তলদেশ, সেই সমুদ্রের মধ্যে যে সমস্ত ডায়াটমগুলো থাকে তারা আলটিমেটলি মারা যায়। মারা গিয়ে কী করে সমুদ্রের তলে একটা, তারা সমুদ্রের নিচে আলটিমেটলি পড়ে যায়। মারা যাওয়ার পরে সমুদ্রের নিচে যখন তারা পড়ে যায়, তার সমুদ্রের মধ্যে কি হয়, জলের মধ্যে একটা কমপ্লিটলি একটা আস্তরণ তৈরি হয়ে যায় ডায়াটমের, সেটাকে বলা হয় ডায়াটমাস আর্থ। এবং এটা পলিশিংয়ের কাজে, ফিল্ট্রেশনের কাজে, ফিল্ট্রেশন অফ অয়েলস অ্যান্ড সিরাপ, মানে কি না হচ্ছে তেল এবং সিরাপের যে ফিল্ট্রেশন সেই কাজেও কিন্তু কি ডায়াটমাস আর্থটা ব্যবহার করা হয়। ঠিক আছে, নেক্সট আমরা জানবো ডায়নোফ্ল্যাজেলেটদের ব্যাপার। ডায়নোফ্ল্যাজেলেটদের মধ্যে যেটা জানার বিষয় সেটা হচ্ছে এরা মোস্টলি ফটোসিনথেটিক হয়, স্টিপ সেলুলোজিক সেল, অর্থাৎ এদের যে কোষ প্রাচীরটা সেটা কিন্তু সেলুলোজ দিয়ে তৈরি হয়। মোস্টলি ম্যারিন, অর্থাৎ কি সমুদ্রের জলেই থাকে মোস্টলি। এদের দুটো ফ্ল্যাজেলা থাকে, একটা হচ্ছে লংজিটিউডিনাল ফ্ল্যাজেলা থাকে প্রেজেন্ট, আর ট্রান্সভার্স ফ্ল্যাজেলা প্রেজেন্ট থাকে, দুটো ফ্ল্যাজেলা থাকে এদের বডিতে। এদের কালার ডিফারেন্ট টাইপের কালার হয়, যেটা ইম্পর্টেন্ট এখানে জানা, সেটা হচ্ছে এক্সাম্পল গোনায়োলেক্স, যেটা কি সমুদ্রের জলে রেড টাইড তৈরি করে, এটা লাল রঙের হয়, এবং এইটা যখন সমুদ্রের জলে খুব বেশি পরিমাণে প্রেজেন্ট থাকে তখন জলটি লাল দেখায়। এবং সেটা জানাবে সেটা হচ্ছে এরা কিন্তু তাদের বডি থেকে টক্সিন রিলিজ করে, যেগুলো কিন্তু মাছ বা অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে কিন্তু ক্ষতিকারক। নেক্সট এটা জানাবে সেটা হচ্ছে ইউগ্লিনয়েডস।
এদের নিউট্রিশন পদ্ধতি কি না, এদের নিউট্রিশনটা ইম্পর্টেন্ট এই কারণে, এদের নিউট্রিশনটা এরা বেসিক্যালি দুটো পদ্ধতিতে সম্পন্ন করে থাকে। যখন সূর্যালোকের উপস্থিতি থাকে, অর্থাৎ যখন সূর্যের আলো প্রেজেন্ট থাকে, তখন এরা হচ্ছে অটোট্রপিক, অর্থাৎ নিজে থেকে নিজেরাই খাবার তৈরি করতে পারে। কিন্তু যখন সূর্যের আলো প্রেজেন্ট থাকে না, এরা প্রিডেটর হিসাবে কি করে শিকার করে থাকে। এদের সেল ওয়ালে প্রোটিন রিচ লেয়ার একটা থাকে যেটাকে বলা হয় পেলিক্যাল, মেনলি ফাউন্ড ইন ফ্রেশ স্ট্যাগন্যান্ট ওয়াটার। ফ্রেশ স্ট্যাগন্যান্ট ওয়াটার কথাটা মানে হচ্ছে এদের মেনলি পাওয়া যায় ফ্রেশ ওয়াটারে, এক নম্বর সাধু জলে পাওয়া যায়। তার মধ্যে যে জলটা স্থির আছে, অর্থাৎ প্রবাহমান জল নয়, স্থির জলে পাওয়া যায় এদের। এদের ফ্ল্যাজেলা কি, দুটো ফ্ল্যাজেলা থাকে এদের, ঠিক আছে, একটি ছোট এবং একটি বড়। পিগমেন্ট, এদের পিগমেন্ট যেটা আছে হায়ার প্ল্যান্ট, মানে বড় বড় যে সমস্ত প্ল্যান্ট আছে, অর্থাৎ কি না, আর ধরে নাও বট গাছ বা এই সমস্ত বড় বড় যে সমস্ত উদ্ভিদগুলো আছে, হায়ার ক্লাস অফ প্ল্যান্টে যে তাদের বডিতে যে পিগমেন্টগুলো আছে, ক্লোরোফিল এই ধরনের যে পিগমেন্টগুলো আছে, এগুলো কিন্তু এর বডিতেও প্রেজেন্ট আছে। নেক্সট জানা বিষয় হচ্ছে স্লাইম মোল্ড। স্লাইম মোল্ড হচ্ছে কি না, এক নাম্বার সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, এদের যে পুষ্টি পদ্ধতি সেটা কিন্তু স্যাপ্রোফাইটিক, অর্থাৎ কি মৃত প্রাণী বা বডি ইয়ের উপর কিন্তু বলা যেতে পারে পচা পাতা বা গাছের কাণ্ডের উপর কিন্তু এরা কি বেসিক্যালি জন্মায়। এদের সেল ওয়াল কিন্তু অ্যাবসেন্ট থাকে, কিন্তু এদের যে স্পোর, সেই স্পোরে সেল ওয়াল প্রেজেন্ট থাকে। ডেড আর ডিকিং ম্যাটার উপরে জন্মায় সেটা ঠিক আছে। স্পোরের ব্যাপারটা তোমাদের বলে রাখি, এদের বডির একটা স্পেশাল স্ট্রাকচার আছে যেটাকে বলে প্লাসমোডিয়াম। এই আনফেভারেবল কন্ডিশনে এই প্লাসমোডিয়াম থেকে কি করে স্লাইম মোল্ডটা স্পোর তৈরি করে, যে স্পোরগুলো আলটিমেটলি কিন্তু পরিবেশে এরা ছড়িয়ে দেয়। এবার তোমাদের বলে রাখি যে এই যে স্পোরগুলোকে ওরা আনফেভারেবল কন্ডিশনে ছড়িয়ে দিচ্ছে, এই স্পোরগুলোর বাইরে কিন্তু সেল ওয়াল প্রেজেন্ট থাকে, কিন্তু নর্মালি এদের বডির বাইরে কিন্তু সেল ওয়াল প্রেজেন্ট থাকে না। নেক্সট যেটা আমাদের জানাবে সেটা হচ্ছে প্রোটোজোয়ান। প্রোটোজোয়ানের কিন্তু যেটা জানাবে সেখানে তিনটে টপিক জানাবে, সেটা হচ্ছে এরা হেটারট্রপিক, এদের কোনো সেল ওয়াল থাকে না, এটা হয় প্রিডেটার অর্থাৎ শিকারী হয় অথবা প্যারাসাইট পরজীবী হয়। এদের চারটি এক্সাম্পল আছে, চারটি এক্সাম্পল আমাদের কিন্তু মনে রাখা খুব ইম্পর্টেন্ট, বা চারটে টাইপ আছে। অ্যামিবয়েড, ফ্লাইলেটেড, সিলিয়েটেড, স্পোরোজোয়ান। অ্যামিবয়েড কি না, যাদের বেসিক্যালি সিউডোপোডিয়া আছে। সিউডোপোডিয়া মানে কি, যারা নিজেদের বডিটাকেই কি করে না চলনাঙ্গ বা গমনাঙ্গ হিসাবে ব্যবহার করে থাকে। ধরো এটা অ্যামিবা, সে অ্যামিবা কি করে নিজের বডিটাকে আস্তে আস্তে এগিয়ে এগিয়ে বডির একটা পোর্শনকে প্রথমে এগিয়ে দেয়, তারপর সেখান থেকে আরেকটু এগিয়ে যায়, সেখান থেকে আরেকটু এগিয়ে যায়, অর্থাৎ বডির একটা পোর্শনকে পা হিসাবে ব্যবহার করে চলে, এটাকে বলা হয় সিউডোপোডিয়া। এদের সিলিকা সেল থাকে, একটা এক্সাম্পল হচ্ছে এন্টামিবা। ফ্ল্যাজেলাটা বডিতে ফ্ল্যাজেলা থাকে, বুঝতেই পারছো তোমরা, নর্মাল ফ্ল্যাজেলা প্রেজেন্ট থাকে এদের বডিতে। এদের এরা হয় ফ্রি লিভিং অথবা প্যারাসাইটিক হয় জেনারেলি, ঠিক আছে। এর একটা এক্সাম্পল ট্রাইপেনজোমা, যেটা ইম্পর্টেন্ট হচ্ছে না, এই ট্রাইপেনজোমা মানুষের শরীরে স্লিপিং সিকনেস বলে একটা স্পেশাল রোগ আছে, সেই স্লিপিং সিকনেস কিন্তু তৈরি করতে পারে ট্রাইপেনজোমা। সিলিয়েটেড যারা আছে তাদের বডির বাইরে সিলিয়া প্রেজেন্ট থাকে, প্যারামোসিয়াম তার একটা এক্সাম্পল। কিন্তু এই সিলিয়া যাদের প্রেজেন্ট থাকে এদের বডি ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে সিলিয়াও কিন্তু সেরকম ফ্ল্যাজেলার মধ্যে বাইরে কোষের বাইরে দিয়ে একটা আউটগ্রোথ জাস্ট। এদের বডিতে একটা স্পেশাল ক্যাভিটি প্রেজেন্ট থাকে যেটাকে বলা হচ্ছে গালেট। এটা হচ্ছে স্পোরোজোয়ান। এদের স্পোর লাইক ইনফেক্টিভ স্টেজ প্রেজেন্ট থাকে এদের বডি, যেটা হচ্ছে প্লাসমোডিয়াম। অর্থাৎ কি না, এদের যে স্পোর স্টেজটা আছে, অর্থাৎ এদের যে রেনু স্টেজটা আছে, সেটা মানুষের শরীরে কি করে বিভিন্ন রকমের রোগ তৈরি করতে পারে। যেটা এক্সাম্পল তোমরা জানো প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স, ম্যালেরিয়ার প্যারাসাইট হচ্ছে, এটা আমাদের বডিতে করে ম্যালেরিয়া তৈরি করে, ইনফেকশন, ম্যালেরিয়া ইনফেকশন তৈরি করে থাকে। তো এই চারটে এক্সাম্পল এবং এই চারটে বেসিক্যালি টাইপ প্রোটোজোয়ান এবং তার আন্ডার চারটে এক্সাম্পল কিন্তু আমাদের মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট তোমাদের বই রেখে আমরা নেক্সট কিংডমে চলে যাচ্ছি, কিংডম ফাঞ্জি। কিংডম ফাঞ্জির মধ্যে যেটা জানা হবে সেটা হচ্ছে হেটারট্রপ। প্রথমে বলে এরা হেটারট্রপ, অর্থাৎ নিজে থেকে খাবার তৈরি করতে পারে না। এদের মরফোলজি ডাইভার্সিটি আছে, মানে কি এরা হচ্ছে মরফোলজি আর হ্যাবিটেট, মানে এদের থাকার জায়গা এবং বাইরের যে স্ট্রাকচার সেটাতে বিভিন্ন রকমের কিন্তু ডাইভার্সিটি আছে, বৈচিত্র্যতা আছে। ফিলামেন্টাস এক্সেপ্ট, এরা কিন্তু মেনলি ফিলামেন্টাস টাইপেরই হয়, ইস্টকে ছাড়া, ইস্ট ফিলামেন্টাস হয় না। কসমোপলিটন কথাটা মানে হচ্ছে এরা হচ্ছে ওয়ার্ম এবং হিউমিড পরিবেশে, গরম এবং আর্দ্রতাময় পরিবেশে কিন্তু এরা বেসিক্যালি গ্রো করতে এদের কিন্তু সুবিধা হয়, যেটা বলে কসমোপলিটন। এটা হচ্ছে স্যাপ্রোফাইটিক মানে তোমরা সিম্পলি বুঝতেই পারছো যে বেসিক্যালি মৃত জীব অর্থাৎ মৃত প্রাণী এই সমস্তের উপর কিন্তু এরা বেসিক্যালি এরা কিন্তু এইখানে পুষ্টি সংগ্রহ করে থাকে। যে প্যারাসাইটিকও কিন্তু এরা প্রেজেন্ট থাকে। নেক্সট হচ্ছে এদের একটা সহাবস্থান বা এদের একটা স্পেশাল স্ট্রাকচার হচ্ছে মাইকোরা, যেগুলো ব্যাপার আমরা ইন্ডিটেলসে পড়বো। এক নম্বর লাইকেনের ক্ষেত্রে তোমাদের বলে রাখি, লাইকেন ফাঞ্জি হচ্ছে অ্যালগির সঙ্গে মিশে লাইকেন তৈরি করে, আর মাইকোরাচা হচ্ছে প্ল্যান্টের যে রুট, সেই প্ল্যান্টের রুটে প্রেজেন্ট থেকে কি করে না এরা
একটা সহাবস্থান বা মিথজীবিতের একটা সম্পর্ক তৈরি করে, যেটার ক্ষেত্রে কি হয় না, এরা বেসিক্যালি অ্যালগিকে বা ওই প্ল্যান্টটাকে, যে প্ল্যান্টে এরা প্রেজেন্ট থাকে তাকে কি হয় না, এর যে নিজের যে ক্ষমতা, অর্থাৎ নিজের যে পুষ্টি সংগ্রহ করার ক্ষমতা, সেটাই তাদেরকে পুষ্টি প্রদান করে এবং তার থেকে বেসিক্যালি খাবার সংগ্রহ করে। এই ব্যাপারে আমরা পরবর্তীকালে ইন ডিটেলসে ডিসকাশন আসবো এই চ্যাপ্টারের মধ্যে। এটা জানাবে সেটা হচ্ছে হাইফি আর মাইসিয়াম, এই দুটো টপিক। 1 নম্বর বলে রাখি, ছত্রাকের বডিতে এরকম অনুসূত্র দেখা যায় 1 নম্বর। 2 নম্বর যেটা মাইসেলিয়াম, সেটা হচ্ছে এই অনুসূত্রগুলো নিজেদের মধ্যে, অর্থাৎ ছত্রাকের মধ্যে এরকম একটা অনুসূত্রকার স্ট্রাকচার দেখতে পাই যেটাকে হাইফি বলে, এবং এগুলো নিজেদের মধ্যে কি করে একটা স্পেশাল বেসিক্যালি জালকাকার গঠন তৈরি করে, যেটাকে বলা হচ্ছে মাইসেলিয়াম, অনেকগুলো হাইফি একসঙ্গে মিলে। এখানে জানার বিষয় সেটা হচ্ছে হাইফি মাইসেলিয়ামগুলো কি ধরনের হতে পারে। তো ব্যাকটেরিয়ার কোষে যদি মাইসেলিয়ামগুলো এরকম পরস্পর ডিভাইড হয় এবং প্রত্যেকটা মাইসেলিয়ামের মধ্যে একটা করে নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে, এটাকে বলা হচ্ছে সেপ্টেট মাইসেলিয়াম। সেপ্টেট মাইসেলিয়াম। এবং এই সেপ্টেট মাইসেলিয়ামে কি হচ্ছে না, এই নিউক্লিয়াসগুলো কিন্তু আলাদা আলাদা কোষে আলাদা আলাদা নিউক্লিয়াস প্রেজেন্ট আছে। সেপ্টেট মানে বিভাজিত, প্রত্যেকটা কোষ দেখছো বিভাজিত, প্রত্যেকটা কোষের কিন্তু স্পেশাল একটা বাউন্ডারি আছে। কিন্তু অনেক সময় এরকম হয় যে এই কোষগুলো সঠিকভাবে বিভাজিত হয় না, ঠিক আছে, নর্মালি প্রেজেন্ট থাকে এবং প্রত্যেকটি কোষের মধ্যে একটা করে নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে আবার, কিন্তু কোষগুলো সঠিকভাবে বিভাজিত হয়নি, একটার সঙ্গে একটা কোষ রিলেটেড। এবং বাস্তবে দেখলে তোমার মনে হবে যে একটা কোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস প্রেজেন্ট আছে। তো এটাকে বলা হয় হচ্ছে অ্যাসেপ্টেড মাইসেলিয়াম। অ্যাসেপ্টেড মাইসেলিয়াম। এবং এবং ব্যাপারটা কি, অ্যাসেপ্টেড মাইসেলিয়াম, এবং এখানে যে কোষগুলো থাকে, যেহেতু একটা কোষের মধ্যে এতগুলো নিউক্লিয়াস, এটা বলে সিনোসাইটিক, ঠিক আছে। নেক্সট যেটা জানার বিষয় সেটা হচ্ছে, হতে পারে এদের মাইসেলিয়ামগুলো ব্রাঞ্চ হতে পারে, মানে এখানে হয়তো ব্রাঞ্চিং আছে, অথবা হয়তো এদের মধ্যে কোনো ব্রাঞ্চিং নেই, হয় ব্রাঞ্চিং আছে অথবা ব্রাঞ্চিং নেই। তো জেনারেলি ব্রাঞ্চিং যেগুলো থাকে সেগুলোকে ব্রাঞ্চ মাইসেলিয়াম বলে, যেগুলোতে ব্রাঞ্চ থাকে না নন ব্রাঞ্চ মাইসেলিয়াম বলে। রিপ্রোডাকশনের ক্ষেত্রে বলে রাখি, এরা ভেজিটেটিভ রিপ্রোডাকশন করতে পারে, যারা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন, ফিশন, বার্ডিং, এগুলো সবগুলো কি না, ধরো এদের বডি আছে, বডিতে একটা পার্ট হয়তো খণ্ডাকারে ভেঙে গেল, সে ভেঙে যাওয়া বডি পার্টটা থেকে আবার একটা কমপ্লিট কিন্তু ফাঞ্জি তৈরি হয়ে যেতে পারে, এটা ভেজিটেটিভ রিপ্রোডাকশনের বেসিস। স্পোর্স ইন ফ্রুইটিং বডিজ, এখানে জানা বিষয় সেটা হচ্ছে ফ্রুইটিং বডি বলা হয় হচ্ছে রেণুস্থলীকে, জেনারেলি ফাঞ্জির বডিতে রেণুস্থলী অর্থাৎ কি, যেখান থেকে স্পোরগুলো তৈরি হয়। তো এটা যদি ফ্রুইটিং বডি হয়, যেখানে স্পোরগুলো সঞ্চিত আছে, সেখান থেকে আলটিমেটলি কি স্পোর রিলিজ হয়, এবং সেই সমস্ত স্পোরের কিছু এক্সাম্পল, কিছু অ্যাসেক্সুয়াল স্পোর, কিছু সেক্সুয়াল স্পোর। অ্যাসেক্সুয়াল স্পোর সেই স্পোরগুলো যে স্পোরে কিন্তু কোনো ফার্টিলাইজেশন হয় না, সেক্সুয়াল স্পোর হচ্ছে উস্পোর, অ্যাসকোস্পোর, ব্যাসিডিওস্পোর, যে স্পোরগুলোতে আলটিমেটলি কি হবে না, ফার্টিলাইজেশন হতে পারে। ফার্টিলাইজেশন আমি তোমাদের বললাম সেক্সুয়াল রিপ্রোডাকশনের মেন ইভেন্ট হচ্ছে ফার্টিলাইজেশন, অর্থাৎ নিষেক। এন্ডোজেনাস স্পোর, এক্সোজেনাস স্পোর। এন্ডোজেনাস স্পোর হচ্ছে যে স্পোরগুলো ফ্রুইটিং বডির ভেতরে প্রেজেন্ট থাকে, তাদেরকে বলা হয় এন্ডোজেনাস স্পোর। এক্সোজেনাস স্পোর হচ্ছে যে স্পোরগুলো ফ্রুইটিং বডির বাইরে প্রেজেন্ট থাকে, তাদেরকে বলা হচ্ছে এটা যদি এন্ডোজেনাস স্পোর হয়, এদের বাইরে যেটা প্রেজেন্ট থাকে এটাকে বলে এক্সোজেনাস স্পোর। তার এক্সাম্পলগুলো দেখে নাও তোমরা, অ্যাসেক্সুয়াল স্পোর, কনিডিয়া, স্পোরাঞ্জিওস্পোর, জুস্পোর, সেক্সুয়াল স্পোর, উস্পোর, অ্যাসকোস্পোর, ব্যাসিডিওস্পোর। এন্ডোজেনাস স্পোর হচ্ছে অ্যাপ্লানোস্পোর, জুস্পোর, জাইগোস্পোর। এক্সোজেনাস স্পোর হচ্ছে ব্যাসিডিওস্পোর আর কনিডিয়া। সেক্সুয়াল রিপ্রোডাকশনের ফাঙ্গি সেক্সুয়াল রিপ্রোডাকশনের 3টে মেন ইভেন্ট দেখতে পাই, যে 1 নম্বর আছে প্লাজমোগামি, দুটো ফাঞ্জি জনন কোষ এসে একটা আরেকটার সঙ্গে প্রোটোপ্লাস্ট যেটা আছে কোষের মধ্যেকার যে প্রোটোপ্লাস্ট আছে, সে একটার সঙ্গে একটা প্রোটোপ্লাস্টের সঙ্গে আরেকটা প্রোটোপ্লাস্ট কি হয় না, পরস্পর মিশে যায়, প্রোটোপ্লাস্ট জিনিসটা কি তোমাদের আমি বলে রাখি, সাইটোপ্লাজমের মধ্যে যদি কোনো সেলুলার অর্গানেলি অর্থাৎ কোষীয় অঙ্গাণু যদি না প্রেজেন্ট থাকে, ঠিক আছে, অর্থাৎ কি না, সাইটোপ্লাজমের মধ্যে যদি কোনো কোষীয় অঙ্গাণু না প্রেজেন্ট থাকে, সাইটোপ্লাজমের মধ্যে, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে কি
প্রোটোপ্লাস্ট। এই প্রোটোপ্লাস্টটা প্রথমে এসে অ্যাড হয়, যেটাকে বলা হয় প্লাজমোগেমি। তারপর কি হয়, ক্যারিওগেমি। আর কি আলটিমেটলি প্রোটোপ্লাস্টটা ফিউশন হয়ে যাওয়ার পর দুটো নিউক্লিয়াস কাছাকাছি আসে এবং দুটো নিউক্লিয়াস একটার সঙ্গে একটা নিউক্লিয়াস ফিউজ হয়ে যায়। দুটো নিউক্লিয়াস n+n মিলে আলটিমেটলি জাইগোট 2n তৈরি হয়। সেই জাইগোটে আলটিমেটলি মিওসিস হয়, মিওসিস হয়ে সেখান থেকে আবার নতুন গ্যামিট তৈরি হতে পারে। এইটা হচ্ছে ফাঞ্জির লাইফ সাইকেল। এখানে একটা জানার বিষয়, সেটা হচ্ছে ক্যারিওগ্যামি ইভেন্টটা। ক্যারিওগ্যামি ইভেন্টের মধ্যে একটা ইম্পর্ট্যান্ট পোর্শন আছে, হচ্ছে ডাইক্যারিয়ন। কখনো কখনো কি হয়, প্রোটোপ্লাস্ট ফিউশন ধরো হয়ে গেল, অর্থাৎ প্লাজমোগামী হয়ে গেল, তারপর ক্যারিওগ্যামি হওয়ার জায়গায় দুটো নিউক্লিয়াস একটা আরেকটার সঙ্গে ফিউজ না করে দুটো নিউক্লিয়াস একসঙ্গে একটা কোষের ভিতরে প্রেজেন্ট রয়ে গেল, এটাকে বলে ডাইক্যারিয়ন ফেজ। অর্থাৎ কি দুটো ক্যারিয়ন, দুটো নিউক্লিয়াস প্রেজেন্ট আছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ফাঞ্জি 4টি গ্রুপ। ফাঞ্জি 4টি গ্রুপ হচ্ছে 1 নাম্বার ফাইকোমাইসিটিস। ডিফারেন্ট ক্যারেক্টারের উপর বেস করে এই গ্রুপগুলো ক্যাটাগরাইজ করা হয়েছিল। অ্যাসকোমাইসিটিস, ব্যাসিডিওমাইসিটিস, নেক্সট হচ্ছে ডিউটেরামাইসিটিস। এই 4টে গ্রুপে ফাঙ্গি তাদের মোড অফ নিউট্রিশন, মাইসেলিয়াম এসবের উপর বেস করে কি করা হয়েছে, ফাঙ্গি 4টি গ্রুপে টোটাল ভাগ করা হয়েছে। ফাইকোমাইসিটিস, অ্যাসকোমাইসিটিস, ব্যাসিডিওমাইসিটিস, ডিউটেরামাইসিটিস। তার মধ্যে তোমাদের বলে রাখি, প্রথমে ফাইকোমাইসিটিস। ফাইকোমাইসিটিস যারা সেটা হচ্ছে অব্লিগেট প্যারাসাইট অন প্ল্যান্ট, অর্থাৎ কি গাছের উপরে কিন্তু ডিপেন্ডেবল, এরা কিন্তু প্যারাসাইট। অ্যাসেপ্টেড এবং সিনোসাইটিক মাইসেলিয়াম, তোমার যেটা বললাম, অর্থাৎ এদের মাইসেলিয়ামটা কীরকম টাইপের হয় ফাইকোমাইসিটিসে, সেটা মাইসেলিয়ামটা হচ্ছে এরকম টাইপের হয়, একটা কোষ, সেটা পুরোপুরি ডিভাইড হয়নি এবং তার মধ্যে বিভিন্ন লেভেলে বিভিন্ন নিউক্লিয়াস প্রিন্ট আছে। সিনোসাইটিক মাইসেলিয়াম এবং অ্যাসেপ্টেড, অর্থাৎ কি পুরোপুরিভাবে কিন্তু এরা বিভাজন করে, যেন অ্যাসেপ্টেড বলা হয়। সেপ্টেড হলে পুরোপুরি বিভাজন হয়ে যায়, অ্যাসেপ্টেড কথা মানে পুরোপুরি বিভাজন হয়নি। ফাউন্ড অ্যাকোয়াটিক হ্যাবিটেট অথবা ডিকেইং উড, ময়েস্ট অ্যান্ড ডাম্প প্লেসেস। অ্যাকোয়াটিক জলা পরিবেশে জেনারেলি মৃত যে সমস্ত গাছপালা পচে গেছে তাদের উপরে কিন্তু এদের পাওয়া যায়। মোড অফ রিপ্রোডাকশন ভেজিটেটিভ, অ্যাসেক্সুয়াল, সেক্সুয়াল। ভেজিটেটিভ রিপ্রোডাকশন প্রেজেন্ট থাকে, যেটা তোমাদের বললাম ফ্র্যাগমেন্টেশন, ফিশন, বার্ডিং এগুলোর মধ্যে। অ্যাসেক্সুয়াল স্পোর এগুলো প্রেজেন্ট আছে যাদের ফার্টিলাইজেশন হয় না, এবং অ্যাসেক্সুয়াল স্পোরের মধ্যে এদের জুস্পোর এবং অ্যাপ্লানোস্পোর দেখা যায়, যেগুলো এন্ডোজেনাসলি অর্থাৎ কি ফ্রুটিং বডির মধ্যে প্রেজেন্ট থাকে। সেক্সুয়াল স্পোর, জাইগোস্পোর দেখা যায় ফাইকোমাইসিটিস। ফাইকোমাইসিটিস এক্সাম্পল 3টে খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে মিউকর, রাইজোপাস এবং অ্যালবিউগো। রাইজোপাস হচ্ছে ব্রেড মোল, অর্থাৎ কি রাইজোপাসকে মেনলি পাওয়া যায় হচ্ছে, যেটা হচ্ছে তোমাদের পাউরুটির উপরে যে ছত্রাকটা পাওয়া যায় সেটা হচ্ছে রাইজোপাস। অ্যালবিউগো হচ্ছে কি মাস্টার্ড। মাস্টার্ড মানে কি না, তোমার সরষে গাছে যে প্যারাসাইটটা পাওয়া যায় সেটা হচ্ছে প্যারাসাইট ফাঙ্গিটা পাওয়া যায়, সেটা হচ্ছে অ্যালবিউগো। এটা হচ্ছে অ্যাসকোমাইসিটিস। অ্যাসকোমাইসিটিসকে স্যাক ফাঙ্গি বা থলে ফাঙ্গিও বলা হয়। এদের ব্রাঞ্চড এবং সেপ্টেড মাইসেলিয়াম থাকে, অর্থাৎ এদের মাইসেলিয়ামটা কীরকম বা রকম হয় না, কমপ্লিটলি ব্রাঞ্চড একটা মাইসেলিয়াম বা হাইফিন নেটওয়ার্ক তুমি দেখতে পাবে এদের বডিতে, এবং নিউক্লিয়াসগুলো আলাদা আলাদা কোষে আলাদা আলাদা নিউক্লিয়াস কিন্তু প্রেজেন্ট আছে। ডাইক্যারিওফেজ, তোমাদের একটা যেটা বলছিলাম যে এদের বডিতে কিন্তু ডাইক্যারিওফেজ, অর্থাৎ কি না কোষে প্রোটোপ্লাস ফিউজন হয়ে গেছে কিন্তু কি নিউক্লিয়াসগুলো তখনও ফিউজ করেনি, দুটো নিউক্লিয়াস প্রেজেন্ট আছে একটা কোষের মধ্যে, এটাকে ডাইক্যারিওফেজ বলা হয়। স্যাপ্রোফাইটিক এরা ডিকম্পোজ, এরা প্যারাসাইটিক। এবং কোপ্রোফাইলাস, কোপ্রোফাইলাস মানে কি এরা বেসিক্যালি গোবর থেকেও পুষ্টি সংগ্রহ করে। মোড অফ রিপ্রোডাকশন ভেজিটেটিভ, অ্যাসেক্সুয়াল, সেক্সুয়াল। তার মধ্যে ইম্পর্টেন্ট বিষয়, অ্যাসেক্সুয়ালের মধ্যে কোনিডোস্পোর আছে, সেক্সুয়ালের মধ্যে অ্যাসকোস্পোর যেটা আছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যাসকোস্পোরের মধ্যে হয়, যে অ্যাসকোস্পোরটা ফ্রুটিং বডি, সেই ফ্রুটিং বডির ভেতরে প্রেজেন্ট থাকে। এই ফ্রুটিং বডি, এই যে ফ্রুটিং বডি, এই ফ্রুটিং বডিকে বলা হয় বা রেণুস্থলী, তাকে বলা হয় কিন্তু অ্যাসকোমাইসিটিস খেলা বলা হয় অ্যাসকোকার্প। এবং এই অ্যাসকোকার্পের ভেতরেই কিন্তু প্রেজেন্ট থাকে হচ্ছে তোমাদের এই যে রেণুগুলো, অর্থাৎ কি না এই অ্যাসকোস্পোরগুলো, যেগুলো সেক্সুয়ালি কিন্তু এরা স্পোরের মাধ্যমে রিপ্রোডাকশন করে থাকে। এক্সাম্পল খুব গুরুত্বপূর্ণ, অ্যাসপারজিলাস, ক্লাভিসেপস, ইস্ট, মোরেলস অ্যান্ড টাফেলস আর নিউরোস্পোরা। এখানে মোরেলস অ্যান্ড টাফেলসটা ইম্পর্টেন্ট এই কারণে, কারণ এদেরকে খাবার হিসাবে ব্যবহার করা যায় 1 নাম্বার। 2 নম্বর নিউরোস্পোরাটা এই কারণে ইম্পর্টেন্ট, মানে নিউরোস্পোরা অ্যাসকোমাইসিটিস আন্ডার যে নিউরোস্পোরা, এই নিউরোস্পোরায় কিন্তু প্রচুর পরিমাণে বায়োকেমিক্যাল এবং জেনেটিক ওয়ার্কে কিন্তু সায়েন্টিস্টরা ইউজ করে থাকে নিউরোস্পোরাকে। এই জন্য একে ড্রসোফিলা অফ প্ল্যান্ট কিংডম, ড্রসোফিলা যে মাছিটা আছে সেই ড্রসোফিলা মাছিটাকে কিন্তু কিনা সায়েন্টিস্টরা প্রচুর পরিমাণে তাদের যে সায়েন্টিফিক্যাল রিসার্চ, সেই রিসার্চের জন্য বা জেনেটিক্যাল যে রিসার্চ, সেই রিসার্চের জন্য ড্রসোফিলা মাছিকে কিন্তু খুব বেশিভাবে ব্যবহার করা হয়েছিল। সেরকম নিউরোস্পোরাকে ইউজ করা হয়েছে বলে একে ড্রসোফিলা প্ল্যান্ট কিংডমও বলা হয়, বায়োকেমিক্যাল এবং জেনেটিক ওয়ার্কে কিন্তু ইউজ করা হয়েছে। নেক্সট আমরা এটা যাবো সেটা ব্যাসিডিওমাইসিটিস। মাশরুম আর পাফবলস, এগুলো ব্যাসিডিওমাইসিটিস আন্ডারে পড়ে। এদেরও ব্রাঞ্চ এবং সেপ্টেড মাইসেলিয়াম আছে, ডাইক্যারিওফেজ এদেরও দেখা যায়, যদিও ডাইক্যারিওফেজ এদের থেকে ক্ষেত্রে তুলনামূলক শর্ট হয়, অ্যাসকোমাইসিটিসের তুলনায় এদের শর্ট হয়।
অর্থাৎ কি ছোট ফেজটা ছোট, কম সময় ধরে থাকে ডাইকোরিয়া ফেজটা। নেক্সট হচ্ছে কি অন সয়েল, উড লগস অ্যান্ড ট্রি স্টাম্পস অ্যান্ড প্যারাসাইট, প্যারাসাইট হিসাবে গাছের বডিতে, ঠিক আছে, সয়েল মাটিতে অনেক সময় দেখা যায়। যে সেক্স অর্গান কিন্তু অ্যাবসেন্ট থাকে। মোড অফ রিপ্রোডাকশানে যে সমস্ত দেখছো সেখানে কিন্তু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান কিন্তু এদের অ্যাবসেন্ট থাকে। ভেটিভ রিপ্রোডাকশান পেয়ে থাকে সেক্সুয়াল রিপ্রোডাকশান এদের কিন্তু ব্যাসিডিওস্পোর, এবং এই ব্যাসিডিওস্পোরটা এই ফ্রুইটিং বডি বা যেটা রেণুস্থলে, সেই রেণুস্থলে বাইরে প্রেজেন্ট থাকে, অর্থাৎ এক্সোজেনাসলি প্রেজেন্ট থাকে, এবং এই ফ্রুইটিং বডিটাকে বলা হচ্ছে ব্যাসিডিওকার্প। এক্সাম্পলের খুবই গুরুত্বপূর্ণ তিনটে, অ্যাস্টালিগো, অ্যাগারিকাস, উস্টালিগো এবং পুকিনিয়া। অ্যাগারিকাস মাশরুম, উস্টালিগো স্মার্ট, পুকিনিয়া হচ্ছে রাস্ট। অ্যাগারিকাস মাশরুম হিসাবে আমরা খাই, উস্টালিগো হচ্ছে স্মার্ট একটা ডিজিজের নাম, একটা রোগ, সে স্মার্ট রোগ তৈরি করে বিভিন্ন উদ্ভিদে। রাস্ট বা মরিচা এটাও কিন্তু একটা ডিজিজ, যেটা কিন্তু এরা উদ্ভিদের শরীরে কিন্তু সৃষ্টি করতে পারে। উস্টালিগো এবং পুকিনিয়া ব্যাসিডোমাইসিটিস আন্ডার এরা পড়ছে। নেক্সট এটা আমরা ডিউটেরামাইসিটিস, এটা ডিকম্পোজার, মৃত প্রাণী বা উদ্ভিদের বডিকে মাটিতে মিশিয়ে দেয়, ডিকম্পোজার। এদের ব্রাঞ্চ এবং সেপ্টেড মাইসেলিয়াম আছে, এরা ডিকম্পোজ লিটার অ্যান্ড হেল্প ইন মিনারেল সাইকেল। তোমাদের যেটা বলছিলাম যে আবর্জনাকে, সে আবর্জনায় কিন্তু এরা মাটিতে মিশিয়ে দেয়, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মিনারেল সাইকেলিং, অর্থাৎ কি না বিভিন্ন যখন যে মিনারেল, যেমন নাইট্রোজেন, ফসফরাস, যে সমস্ত মিনারেলগুলো আছে আমাদের পৃথিবীতে, সেই মিনারেলগুলোকে রিসাইকেল করতে কিন্তু এরা সাহায্য করে থাকে। এদের মোড অফ রিপ্রোডাকশন জানা বিষয় ভেজিটেটিভ, অ্যাসেক্সুয়াল, সেক্সুয়াল। তার মধ্যে অ্যাসেক্সুয়ালে এদের কনিডিয়া প্রেজেন্ট থাকে, সেক্সুয়াল রিপ্রোডাকশন কিন্তু এদের আবার অ্যাবসেন্ট থাকে। সেটা এদেরকে ফাঙ্গি ইমপারফেক্টিও বলা হয়, অর্থাৎ কি এরা পারফেক্ট ফাঞ্জি নয়। নেক্সট ডিউটেরামাইসিটিসের ক্ষেত্রে কিছু জানা বিষয় সেটা হচ্ছে অল্টারনানিয়া, কোলেটোট্রাইকাম আর টাইকোডার্মা। এই তিনটে এক্সাম্পল কিন্তু তোমাদের মনে রাখতে হবে ডিউটেরামাইসিটিসের ক্ষেত্রে। নেক্সট আমরা পরবর্তী গ্রুপে চলে যাব ফাঞ্জির ক্ষেত্রে, সেটা হচ্ছে কিংডম প্ল্যান্টি। কিংডম প্ল্যান্টি আমাদের একটা কমপ্লিট চ্যাপ্টার আছে এনসিআরটিতে, কিংডম প্ল্যান্টি। সেজন্য আমরা সেই চ্যাপ্টারে কিংডম প্ল্যান্টিকে ইন ডিটেলসে তাদের যে বিভিন্ন টাইপের প্ল্যান্টির যে পার্ট আছে এগুলো ডিসকাস করবো। আপাতত এই চ্যাপ্টার থেকে জানার বিষয় দুটো, একটা হচ্ছে ইনসেক্টিভোরাস প্ল্যান্ট, অর্থাৎ যে সমস্ত প্ল্যান্টগুলো পতঙ্গ খায়, তার দুটো এক্সাম্পল হচ্ছে কি, অর্থাৎ পতঙ্গ খেয়ে তার থেকে পুষ্টি সংগ্রহ করে, একটা হচ্ছে ব্ল্যাডার ওয়াট, একটা হচ্ছে ভেনাস ফ্লাই ট্র্যাপ। এই দু ধরনের যে উদ্ভিদ তারা কিন্তু কি করে না, পতঙ্গকে খেয়ে কিন্তু তার পুষ্টিটা সংগ্রহ করে থাকে। নেক্সট যে প্যারাসাইট কাস্কিউটা, কাস্কিউটা অর্থাৎ স্বর্ণলতা, প্যারাসাইট হিসাবে গাছের উপরে প্রেজেন্ট থাকে, অন্য গাছের উপরে প্রেজেন্ট থাকে। এরা দুটো পুষ্টি পদ্ধতি তোমাদের দেখালাম এখানে কিংডম প্ল্যান্টের ক্ষেত্রে। অ্যানিমেলের ক্ষেত্রে তোমাদের যেটা বলেছিলাম তখনই, এটা হলোজিক মোড অফ নিউট্রিশন, অর্থাৎ কি এরা খাবারটাকে বেসিক্যালি মুখের মাধ্যমে, মুখ বা গলার মাধ্যমে বলতে পারি না, কি করে খাবারটাকে গালাদকরণ করে থাকে এরা জেনারেলি। এটা হচ্ছে হলোজিক মোড অফ নিউট্রিশন। এর হচ্ছে ভাইরাসিস। তো তোমাদের এই যে 5টি কিংডম, এই 5টি কিংডমের মধ্যে কিন্তু ভাইরাসকে রাখা যায়নি, সেই জন্য ভাইরাসকে আমরা আলাদাভাবে ডিসকাস করবো। ভাইরাস এমন একটা বেসিক্যালি বলা যেতে পারে বিষয় বা বস্তু, যেটা কিন্তু জীবন হয় কমপ্লিটলি, আবার তাতে কিন্তু কোনো কোষীয় সংগঠনও থাকে না, কমপ্লিটলি একটা জীবন, তাতে কমপ্লিটলি কোষও থাকে না। সেই জন্য একে কি আর এই ছুটটাকা তাদের যে 5 ক্লাসিফিকেশন রাখতে পারেননি। ভাইরাস কি হয়, যখন আমাদের বডি বা কোনো একটা, যার বডিতে ভাইরাস বেসিক্যালি যে জীবন্ত, অর্থাৎ মানুষ হতে পারে, কোনো উদ্ভিদ হতে পারে, তার বডিতে যখন ভাইরাস প্রেজেন্ট থাকে তখন সেটা জীবের মতো আচরণ করে। কিন্তু যখনই তার যে হোস্ট কোষ, অর্থাৎ যার উপর ডিপেন্ড করে সে বেঁচে আছে, সে কোষ থেকে যখনই ভাইরাস বেরিয়ে যায় তখন আবার সে জড়ার মতো আচরণ করে, অর্থাৎ কি তার কোনো মুভমেন্ট বা কোনো বেসিক্যালি বডিলি কোনো ফাংশন দেখা যায় না। সেই জন্য ভাইরাসকে জীব ও জড়ের মধ্যবর্তী অবস্থাও কিন্তু বলা হয়। যেটা বললাম ইনার্ট আউটসাইড সেল, কোষের বাইরে নিষ্ক্রিয়, কিন্তু যখনই কোষের মধ্যে আসে তখন কি হয় না, যে কোষটাকে তারা ইনফেক্ট করে সে কোষের কোষীয় সংগঠনটাকে তারা কি করে কমপ্লিটলি সেরে, তার যে কোষীয় সংগঠনে যেটা কাজ করার পদ্ধতি সেটাকে টেক ওভার করে নেয়। ভাইরাস ডিসকভারের কিছু ইভেন্টে কিছু সায়েন্টিস্ট আছেন যারা কিন্তু ইম্পর্টেন্ট ভূমিকা রেখেছিলেন, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ইভানস্কি। ভাইরাস ডিসকভার করেছেন অ্যাজ এ ক্যাজুয়াল অর্গানিজম অফ টোবাকো মোজাইক ডিজিজ। গাছের ক্ষেত্রে তামাক গাছ যে মোজাইক ডিজিজ, টোবাকো মোজাইক ডিজিজ, সেই টোবাকো মোজাইক ডিজিজ হচ্ছে করতে পারে হচ্ছে ভাইরাস। তো সেই টোবাকো মোজাইক ডিজিজ হচ্ছে ভাইরাস যেহেতু করতে পারে, সেই কারণে এই টোবাকো মোজাইক ডিজিজ বেসিক্যালি সেটা তিনি প্রথম ডিসকভার করেছিলেন সায়েন্টিস্ট ইভানস্কি। সায়েন্টিস্ট বেইজেরিং প্রথম নাম দিয়েছিলেন হচ্ছে ভাইরাস, এবং তিনি বলেছেন এটা হচ্ছে কন্টাজিয়াম ভিভিয়াম ফ্লুইডিয়াম। অর্থাৎ এই যে ফ্লুইডটা আছে সেই ফ্লুইডটা কি না, 1 নাম্বার কন্টামিনেট মানে ছড়িয়ে পড়তে পারে, 2 নাম্বার ভিভিয়াম, অর্থাৎ কি কোনো একটা বডি থেকে আরেকটা বডিতে কিন্তু খুব দ্রুতভাবে ছড়িয়ে পড়তে পারে, ওই জন্য তিনি ভাইরাস নাম দিয়েছিলেন এবং সেটা বলেছিলেন কন্টাজিয়াম ভিভিয়াম ফ্লুইডিয়াম। স্ট্যানলি ভাইরাসকে ক্রিস্টালাইজেশন করেছেন, অর্থাৎ ভাইরাসকে তিনি ক্রিস্টালে পরিণত করেছিলেন সায়েন্টিস্ট স্ট্যানলি।
সাম মরফোলজি অফ ভাইরাস। আমরা ভাইরাসের ব্যাপারে একটা বেসিক মরফোলজি দেখব, যে ভাইরাসের যে বডিটা আছে সে ভাইরাসের বডিতে কিন্তু একটা জেনেটিক ম্যাটেরিয়াল থাকে, সেটা হয় ডিএনএ হতে পারে অথবা আরএনএ হতে পারে, কিন্তু কখনোই ডিএনএ এবং আরএনএ একসঙ্গে প্রেজেন্ট একটা ভাইরাসের মধ্যে থাকে না। সবথেকে ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। তার বাইরে থাকে একটা প্রোটিন আবরণী, ঠিক আছে। তো তার বাইরে যে প্রোটিন আবরণী থাকে সেটাকে বলা যায় ক্যাপসিড। ক্যাপসিড প্রোটিন আবরণী, এবং এই ক্যাপসিডটা ছোট ছোট ইউনিট দিয়ে তৈরি, ছোট ছোট ক্যাপসোমিয়ার ইউনিট। অর্থাৎ কি জিনিসটা কিছুটা এরকম ভাবে তৈরি আছে। এই যে ছোট ছোট ইউনিট যেগুলো দিয়ে এই কমপ্লিট ক্যাপসিডটা তৈরি, একটা প্রোটিনের লেয়ার, তার ভাইরাসের যে জেনেটিক ম্যাটেরিয়াল তার বাইরে প্রেজেন্ট আছে, সেটাকে বলা হয় হচ্ছে ক্যাপসিড। এবং এই ক্যাপসিডটা যে ছোট ছোট ইউনিটগুলো তৈরি সেটাকে বলা হচ্ছে ক্যাপসোমিয়ার। এবং অনেক ভাইরাসের ক্ষেত্রে কি হয়, এই জেনেটিক ম্যাটেরিয়াল তার বাইরে ধরো একটা ক্যাপসিডের লেয়ার, এই লেয়ার ছাড়াও তাদের বাইরে আরেকটা লেয়ার প্রোটেকশন হিসাবে প্রেজেন্ট থাকে, যেটাকে বলা হচ্ছে এনভেলপ। এই তিনটে লেয়ার কিন্তু অনেক সময় কোনো কোনো ভাইরাসের বডিতে কি থাকে, প্রেজেন্ট থাকে বেসিক্যালি, ঠিক আছে। অনেক সময় এই ক্যাপসিড থাকেও না অনেকের ভাইরাস, এনভেলপ থাকেও না অনেক ভাইরাসে। যে সমস্ত ভাইরাসে এনভেলপ থাকে তাদেরকে এনভেলপড ভাইরাস বলে, যে সমস্ত ভাইরাসে এনভেলপ থাকে না তাদেরকে নন এনভেলপড ভাইরাস বেসিক্যালি বলা হয়। নেক্সট যেটা জানা বিষয় সেটা হচ্ছে ভাইরয়েড। ভাইরয়েড ভাইরাসের তুলনায় একটু আলাদা, সেটা হচ্ছে 1971-এ টিও ডিনার ভাইরয়েড ডিসকভার করেছিলেন। এরা ফ্রি আরএনএ অফ লো মলিকিউলার ওয়েট, অর্থাৎ কি কম আণবিক ভর বিশিষ্ট ফ্রি আরএনএ এরা কিন্তু, ঠিক আছে। এদের কোনো প্রোটিন কোড থাকে না। এরা কিন্তু গাছের বডিতে, অর্থাৎ আলু গাছে কিন্তু এরা কি পটেটো স্পিন্ডল টিউবার ডিজিজ নামে একটা রোগ যেটা আছে সেই রোগটা কিন্তু এরা করতে পারে। নেক্সট যেটা জানাবে সেটা হচ্ছে প্রিয়ন্স। এরা নিউরোলজিক্যাল ডিজিজ, অর্থাৎ কি না স্নায়ুতন্ত্রের রোগ কিন্তু তৈরি করতে পারে। এরা অ্যাবনর্মালি ফোল্ডেড প্রোটিন, এরা ডিএনএ ও আরএনএ এরা হচ্ছে কিছু কিছু অ্যাবনর্মালি ফোল্ডেড কিছু এরা প্রোটিন। এরা কি কি রোগ তৈরি করতে পারে, বোভাইন স্পঞ্জিফর্ম এনসেফেলোপ্যাথি। এটা জেনারেলি এরা কি করতে পারে না, এটা যে মানুষের বডিতে এরা বিভিন্ন প্রাণীর বডিতে কি করে এনসেফেলোপ্যাথি, অর্থাৎ কি না তাদের যে স্নায়ুতন্ত্র সেই স্নায়ুতন্ত্রে কিন্তু এরা কি করতে পারে, অ্যাটাক করতে পারে। এক নাম্বার ম্যাড কাউ ডিজিজ এরা করে কিন্তু গরুর বেসিক্যালি স্নায়বিক তন্ত্রে। আর মানুষের ক্ষেত্রে এরা যে রোগটা করে সেটা হচ্ছে সিআর জ্যাকব ডিজিজ, প্রিয়নরা তৈরি করতে পারে। এটা অ্যাবনর্মালি ফোল্ডেড প্রোটিন, ঠিক আছে। নেক্সট জানবো সেটা হচ্ছে লাইকেন। আমরা জানবো লাইকেনের কিন্তু দুটো পার্ট, একটা ফাইকোবায়ন্ট আর একটা মাইক্রোবায়ন্ট। এই ফাইকোবায়ন্টটা হচ্ছে অ্যালগাল পার্ট, অর্থাৎ অ্যালগি পার্টটাকে এর বলা হয় ফাইকোবায়ন্ট। এদের মাইক্রোবায়ন্ট পার্টটাকে বলা হয় হচ্ছে ফাঞ্জি পার্টটাকে বলা হয় মাইক্রোবায়ন্ট। তো অ্যালগি আর ফাঞ্জি এরা দুজন পাশাপাশি একসঙ্গে অবস্থান করছে। এরা যখন একসঙ্গে পাশাপাশি অবস্থান করে কি করে, তার মানে মিথজীবিতার সম্পর্ক, আদান প্রদানের সম্পর্ক। কি আদান প্রদান, অ্যালগি কী করে সূর্যালোকের সাহায্যে কি করতে পারে না খাবার তৈরি করতে পারে, সেটা আবার ফাঞ্জি হেটারোট্রপিক হয়, নিজে থেকে তৈরি করতে পারে না। সেই জন্য ফাঞ্জি কী করে এর থেকে খাবারটা সংগ্রহ করে। তার পরিবর্তে ফাঞ্জি কী করে না, যেহেতু এরা মাটিতে প্রেজেন্ট থাকে বা গাছে প্রেজেন্ট থাকে, যেখান থেকেই থাকে, তো ফাঞ্জি তার যে হাইফি বা মাইসেলিয়াম, এই হাইফি বা মাইসেলিয়াম দিয়ে কী করে সেই পরিবেশ থেকে কী করে জল এবং পুষ্টি পদার্থ শোষণ করে। সেই জল এবং শোষিত পুষ্টি পদার্থ কী করে না নিউট্রিয়েন্ট, সে নিউট্রিয়েন্ট কী করে না এরা অ্যালগিকে দিয়ে দেয়। সে নিউট্রিয়েন্ট এরা অ্যালগিকে দিয়ে দেয়। যেহেতু নিউট্রিয়েন্ট এরা অ্যালগিকে দিয়ে দিলে এবং অ্যালগির থেকে সূর্যালোকের উপস্থিতি অ্যালগি তোমরা জানো ফটোসিনথেসিস করতে পারে, শৈবাল সবুজ রঙের হয়। তো সেই কারণে এই যে এদের যে খাবার এবং নিউট্রিয়েন্ট আদান প্রদানে এদের মধ্যে একটা মিথজীবিতার সম্পর্ক থাকে, এটাকে বলা হচ্ছে লাইকেন। এবং এই লাইকেনের ব্যাপারে যেটা ইম্পর্টেন্ট বিষয়, লাইকেনের দুটো পার্ট তোমাদের বললাম, একটা ফাইকোবায়ন্ট একটা মাইক্রোবায়ন্ট। অ্যালগি পার্টটাকে বলা হয় ফাইকোবায়ন্ট, ফাঙ্গাল পার্টটাকে বলা হয় হচ্ছে মাইক্রোবায়ন্ট। লাইকেনের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেসব জায়গাতে বেশি পরিমাণে এয়ার পলিউশন দেখা যায় সেখানে কিন্তু কি হয় না এই লাইকেন কিন্তু জন্মায় না। এয়ার পলিউশন অর্থাৎ বাইরের যে বায়ু, সে বায়ুর পরিমাণে দূষিত হয়, সেখানে তুমি কিন্তু লাইকেন দেখতে পাবে না, ঠিক আছে। অর্থাৎ কি না এয়ার পলিউশনের যে এয়ার পলিউশনের ইন্ডিকেটার হিসাবেও কিন্তু লাইকেনকে তোমরা ধরতে পারো, ঠিক আছে। তো মোটামুটি আমাদের যে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন কমপ্লিট যে চ্যাপ্টারটা, সেই কমপ্লিট চ্যাপ্টারটা আলটিমেটলি কিন্তু আমরা শেষ করে ফেলেছি, ঠিক আছে। তোমরা আমাদের যে টপিকগুলো বা যে কনসেপ্টগুলো আমরা এখানে পড়েছি সেই কমপ্লিট কনসেপ্টগুলো কিন্তু এনসিইআরটি থেকে আমরা বেসিক্যালি
ডিফারেন্ট ডিফারেন্ট পোর্শন থেকে আমরা কিন্তু তুলে ধরেছি যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট পোর্শন, এবং এই পোর্শনগুলো থেকে কিন্তু বেসিক্যালি বলা যেতে পারে নিটের 99% কোয়েশ্চেন কিন্তু এই চ্যাপ্টার থেকে এই সেকশনগুলো থেকে আসে। তো তোমরা যদি কমপ্লিট ভিডিওটা দেখে দাও তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিচে কমেন্টে জানাও। ধন্যবাদ।